আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের একটি গল্প, মোনালিজার কাঁটা। প্রথম প্রকাশ জানুয়ারি 2001। প্রচ্ছদ শিল্পী বিজন কর্মকার। গল্পটি লেখক উৎসর্গ করেছেন শ্রীমতী পাপড়ি কুণ্ডু এবং শ্রী বাসব নারায়ণ কুণ্ডুকে। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের একটি গল্প, মোনালিজার কাঁটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। ধুত, তুই কি পাগল হয়ে গেলি রে বিশে? তুই কান শুনতি ধান শুনেছিস? এই বুড়ো বয়সে দাদু টোপর পড়তে যাবে কেন ক? হাসির দমকে হিজিবিজ বীজের মতো মাটিতে লুটোপুটি খাচ্ছিল বিষে। দুহাতে পেট চেপে ধরে সেই অবস্থাতেই বলে, যা তু নিজি কানে শুনি আয়, মায়েরই বলছি দিদি। ফুটকি রান্নাঘরের মেজে মুছছিল। নেতাটা বালতিতে ডুবিয়ে হাতটা আঁচলে মুছতে মুছতে চলে আসে বাইরের ঘরে। দরজার আড়াল থেকে কান পেতে শুনতে থাকে। বিষেও উঠে এসেছে দিদির পিছু পিছু। দুজনেই দরজার ফাঁকে আড়ি পেতেছে। বাইরের বারান্দায় ওরা 4:30 জনে ব্রেকফাস্টে বসেছেন। মিঠুর জন্য বাইরের বারান্দায় একটা দোলনা টাঙানো হয়েছে, তাতেই দোল খাচ্ছে। সেটাই যেন তার ব্রেকফাস্ট। বাসু কফি পট থেকে পেয়ালায় গরম পানীয় ঢালতে ব্যস্ত। সুজাতা রানীদেবীকে জিজ্ঞাসা করে, কি মামিমা, আপনি রাজি আছেন তো? বেনারসি শাড়ি, মাথায় মুকুট, কপালে চন্দনের ফোঁটা। রানী কর্তার দিকে একটা চোরা চাহনি হেনে বললেন, উপায় কি? তোমাদের শখ হয়েছে, আবদার করছো, রাজি না হয়ে পারি? একটা সন্ধ্যার তো মামলা, আর তাও জীবনে একবারই। এবার সুজাতা বাসু সাহেবের দিকে ফিরে বলে, তাহলে আপনি বা গররাজি কেন? চুনট করা ধুতি, সিল্কের গুরু পাঞ্জাবি, গলায় গোরে মালা আর মাথায় টোপর, ব্যাস মাত্র একটা সন্ধ্যার মামলা। কি মামু? বাসু গম্ভীর হয়ে বলেন, বাদরামো করো না, যা হয় না তা হয় না। উনি রাজি আছেন তো ওকে নিয়েই উৎসব করো তোমরা। আমাকে টানাটানি করছো কেন? বারে, বিবাহের সুবর্ণ জয়ন্তী বলে কথা, ও কি একা একা হয়? আমাদের শখ হয়েছে। বাসু বলেন, শখ হয়েছে তো শখ মেটাও, শুধু মামিকে নিয়ে। তাই বলে টোপর? তোমরা ফটো তুলবে নিশ্চয়ই। ওমা, ফটো কেন? ভিডিও ক্যামেরায়। দেন মাই অ্যান্সার ইজ নো, অ্যান এমফ্যাটিক নো। কিন্তু কেন? কারণ তো দেখাবেন একটা। এই বুড়ো বয়সে? এবার সুজাতাকে মদত দিতে আলোচনায় যোগ দেয় কৌশিক। বলে, কিছু মনে করবেন না মামু, এবার আপনার যুক্তিগুলো পরস্পর বিরোধী হয়ে পড়ছে। গুড ফ্রাইডে ছুটিটা এবছর রবিবারে পড়ায় নষ্ট হলো। যুবা বয়সে কারো বিবাহের গোল্ডেন জুবিলি হতে পারে? হওয়া সম্ভব? আপনাদের বিয়ে হয়েছে 1949-এ। শতাব্দীর এই শেষ বছরে আপনাদের বিবাহের গোল্ডেন জুবিলি হচ্ছে। তাই আমরা একটু ফুর্তিপার্তা করতে চাইছি, ভালো মন্দ খেতে চাইছি। মামি রাজি, শুধু আপনিই বাগড়া দিচ্ছেন। আপনি এত নিষ্ঠুর কেন? বাসু বলেন, তা বেশ তো, তোমরা খাওয়া দাওয়া করতে চাও করো, আমি খরচাপাতি দেব। কিন্তু তাই বলে টোপর? দ্যাটস অ্যাবসার্ড। সুজাতা কৌশিককে চোখ টিপে বারণ করল। নিজে বলল, বেশ, হাফাহাফি রফা হোক, টোপর বাদ, কিন্তু আর সব কিছু থাকবে। চুনট করা ধুতি, গুরু পাঞ্জাবি, কপালে চন্দন। আরে না না, চন্দন টন্দন চলবে না। সুজাতা উঠে দাঁড়ায়, বলে, আমাদের সব প্রস্তাবে যদি আপনি এভাবে উড়িয়ে দেন, তাহলে আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হব। মামিমা, ফুটকিকে বলে দেবেন আমি আজ দুপুরে খাবো না। আম্মু না, সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় কৌশিক। বাসু বলেন, গাড়িতে তেল কম আছে, ভরে নিও। আর রেস্তোরাঁর টেলিফোন নাম্বারটা জানিয়ে যেও, যাতে এমার্জেন্সিতে যোগাযোগ করতে পারি। বাহ, কিসের রেস্তোরাঁ? আমরা তো অনশন করছি। ঠিক এই সময়ে গেটের সামনে এসে থামল একটি ট্যাক্সি।
রানী তার টেবিলের তলায় যে সুইচটা আছে সেটা টিপে দিলেন। এক লহমায় ড্রয়িং রুম থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো বিশে, দাঁড়ালো অ্যাটেনশনের ভঙ্গিতে। ততক্ষণে ট্যাক্সির ভাড়া মিটিয়ে মেয়েটি গেট পার হয়ে এগিয়ে আসতে শুরু করেছে। একাই এসেছে সে। কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ, বুটিক করা তাঁতের শাড়ি, শাড়িরই অংশ থেকে কেটে বানানো ম্যাচিং ব্লাউজ, পায়ে চপ্পল, বেশ সুশ্রী চেহারা, সুন্দরী বলা চলে। রং অবশ্য খুব ফর্সা নয়, শ্যামলা ঘেঁষা। শহরে সাজগোজ সত্ত্বেও কেমন যেন একটা গ্রাম বাংলার ছাপ। বয়স 18-20-এর কাছাকাছি। রানী বিশেকে বললেন, ওকে নিয়ে গিয়ে অফিস ঘরে বসো, আমি এক্ষুনি আসছি। রানীর কথা শেষ হবার আগেই মেয়েটি সিঁড়ির 2টি ধাপ উঠে এসেছে, যুক্ত করে নমস্কারও করেছে। রানীদেবীর কথাগুলো সে শুনেছে। বিশের দিকে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, যেন জানতে চায় অফিস ঘরটা কোন দিকে। রানী বলেন, তুমি যদি আমাদের সঙ্গে এক পেয়ালা চা বা কফিতে যোগ দিতে চাও তাহলে এখানে এসে বসতে পারো। মেয়েটি বললে, ধন্যবাদ মামিমা, এইমাত্র আমি ব্রেকফাস্ট খেয়ে এসেছি। চলো বিশ্বনাথ, আমাকে অফিস ঘরে নিয়ে চলো। বিশে পথ দেখিয়ে নিয়ে যাবার পর কৌশিক নিচু গলায় বলে, বাস রে, এই যে দেখছি শার্লকি হোমা, শার্লক হোমসের স্ত্রী আমাপ। দর্শন মাত্র সমঝে নিল আমাদের গৃহভৃত্যটির নাম বিশ্বনাথ। সুজাতা বললে, সচরাচর মামির বয়সী অপরিচিতা মহিলাকে মাসিমা সম্বোধন করে ওই বয়সের মেয়েরা, কিন্তু এ মাসিমা না বলে মামিমা বলেছে। বাসু বললেন, এই থেকে সিদ্ধান্তে আসা যায় এবছর কৌশিক তার কাটা সিরিজের জন্য আরও বেশি রয়্যালটি পাবে। ভালো ভালো, গোত্রং ন বর্ধতাম, সুকৌশলীর শ্রীবৃদ্ধি হোক বলে নিজেও উঠলেন। রানীদেবীর হুইল চেয়ারের পিঠে হাত লাগালো ফুটকি, সেও ইতিমধ্যে বার হয়ে এসেছে। প্রথমত রানীদেবী মেয়েটির প্রাথমিক পরিচয় প্রথমে রেজিস্টারে লিপিবদ্ধ করে নিলেন আজকের তারিখে। নাম দেবযানী মজুমদার, বয়স 21, যাদবপুরে অর্থনীতিতে অনার্স নিয়ে সবে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার, থাকে গড়িয়ায় এক সহপাঠিনীর বাড়িতে পেইং গেস্ট হিসেবে। ঠিকানা দিল, টেলিফোন নাম্বারটাও। বান্ধবীর নাম রেখা নিয়োগী। রানী ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, একটু অপেক্ষা করো দেবযানী, আমি একটা ফোন সেরে নিই। রানী ক্রাডল থেকে টেলিফোনটা তুলে নিয়ে 7টা নম্বর ডায়াল করলেন। ও প্রান্তে মহিলা কণ্ঠে, বলুন। শুনে বললেন, মিসেস রেখা নিয়োগী বলছেন? হ্যাঁ এবং না, অর্থাৎ আমি রেখা নিয়োগী বলছি, তবে মিসেস নই, আমি মিস। ও, আই এম সরি। ওখানে কি দেবযানী আছে? দেবযানী মজুমদার? না, সে একটু বেরিয়েছে। আপনি কে ফোন করছেন? রানী বললেন, ঠিক আছে, তাড়াহুড়ো নেই, আমি বরং পরে ফোন করব। বলেই লাইনটা কেটে দিলেন। দেখলেন দেবযানী হাসি হাসি মুখে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই বলল, এই ডবল চেকিংটা বুঝি কৌতূহলী কনের কাটার পর থেকে চালু করেছেন মামিমা? রানী বললেন, তুমি কাটা সিরিজের অনেক বই পড়েছ মনে হচ্ছে। প্রত্যেকটি? একাধিকবার। সুতরাং বুঝতেই পারছেন আমার সমস্যাটা ঠিক কি। তা আমি এ ঘরে বলবো না, চলুন মামুর কাছে যাই। রানী হাসলেন, বললেন, চলো। এ কি, আপনি শর্ট হ্যান্ড নোট বইটা নিলেন না? না, প্রযুক্তিবিদ্যা দ্রুত এগিয়ে যাচ্ছে দেবযানী, আমাকে আর মক্কেলের জবানবন্দি শর্ট হ্যান্ডে লিখে নিতে হয় না। এ খবরটা তো জানা ছিল না। ফুটকি ওকে পৌঁছে দিয়ে চলে গিয়েছিল। রানী নিজেই চাকা ঘুরিয়ে বাসু সাহেবের চেম্বারের দিকে যেতে চাইলেন। দেবযানী বাধা দিল। সে ওর পিছনে দাঁড়িয়ে হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে ওকে সংলগ্ন বাসু সাহেবের প্রাইভেট চেম্বারে নিয়ে এলো। এই কামরাটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং শব্দ নিরোধক। ঘরের এক প্রান্তে একটা সেক্রেটারিয়েট টেবিল, বাসু সাহেবের ঘূর্ণয়মান চেয়ার, বিপরীতে তার অতিথিদের জন্য গদিমোড়া পাশাপাশি 3টে চেয়ার। বাসু সাহেবের চেয়ারের পিছনে এবং ঘরের দুপাশে শুধু বই আর বই, শুধু আইনের নয়, বিভিন্ন বিষয়ের। বাসু বললেন, এসো দেবযানী, বসো ওই চেয়ারটায়। দেবযানী একটু অবাক হলো, বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে আমার নাম বলিনি।
তুমি আমার বাড়ির কাজের লোকটার নাম পর্যন্ত জানতে পারো, আর আমি তোমার নামটা জানব না? দেবযানীর বিহ্বল দৃষ্টি দেখে রহস্যটা ভেঙে দেন। বলেন, রানীকে তুমি ও ঘরে যে প্রশ্নটা করেছিলে ওই শর্ট হ্যান্ড নোট বইয়ের ব্যাপারে, সেটাও পরিষ্কার করে দেই। এ ঘরে তুমি আমি যা বলবো তা একটা ক্যাসেটে বন্দী হয়ে থাকবে, ভবিষ্যৎ রেফারেন্সের জন্য। তাই রানীকে আজকাল আর শর্ট হ্যান্ড নোট নিতে হয় না। তবে এই ছোট্ট ক্লিপটা তোমার ব্লাউজের ওপরের বোতামের কাছাকাছি আটকে নাও। দেবযানী বলল, ও হ্যাঁ, বুঝেছি, টিভি রেকর্ডিংয়ের রুমে এমন করে দেখেছি। বাসু বললেন, নাও স্টার্ট টকিং। আগে তোমার বিশদ পরিচয়টা দাও, পিতৃমাতৃ পরিচয়, বাল্যকালের কথা, কোথায় পড়েছ স্কুলে থাকতে, ইত্যাদি। যে কারণে এসেছ সেটা পরে শুনব। দেবযানী মজুমদারের দেশ আদমগড়, আজিমগঞ্জের কাছাকাছি। আজিমগঞ্জ থেকে ২০ কিলোমিটার দক্ষিণে। আদমগড় ভাগীরথীর পশ্চিম পারে, ছাত্রা আর লালগোলার মধ্যবর্তী অবস্থানে। আদমগড় গ্রামও নয়, শহরও নয়, মাঝামাঝি অবস্থা। আমজাম কাঁঠাল গাছে পথঘাট ছায়া নিবদ্ধ, আবার পাকাবাড়ির ছাদে দূরদর্শনের অ্যান্টেনাও নজরে পড়ে। ইদানিং বহু দোকানপাট হয়েছে, দ্রুত উন্নতি হচ্ছে গণ্ড গ্রামটির। ইলেকট্রিসিটি এসেছে, টেলিফোন এসেছে, তবে দূরদর্শনের চ্যানেল ভালোভাবে ধরা যায় না। দেবযানী ওই গণ্ডগ্রামের বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে যাদবপুরে পড়তে এসেছে। ওর বাবা দীনেশচন্দ্র মজুমদার আদমগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাসু বিস্ময় প্রকাশ করে বলেন, বলো কি, আদমগড়ে হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত আছে? গ্রামের পপুলেশন কত? লোকসংখ্যা কত তা জানি না, তবে আদমগড় একটি অতি প্রাচীন জনপদ। ওখানকার জমিদারদের এককালে রাজাই বলা হতো। পাঠক কাসল একটা দেখবার মতো জিনিস। যদি যান কখনো, আমি ওদের কিউরিও আর কালেকশন সব দেখাবো আপনাকে, সত্যিই দেখবার মতো। জমিদারদের উপাধি বুঝি পাঠক? হ্যাঁ, পাঠক, তবে ওরা বর্ণহিন্দু নন, রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ান। গ্রামে নিওগথিক স্টাইলের গির্জা আছে, প্রকাণ্ড সিমেটারি আছে। জমিদারি অ্যাবিলিশনের পর ওরা এগ্রিকালচারে মনোনিবেশ করেছেন। আদমগড়ে একটা মিনি কোল্ড স্টোরেজ পর্যন্ত আছে। আমার কৌতূহলটা ক্রমশ বেড়ে যাচ্ছে দেবযানী। এবার বলো, সংসারে তোমাদের কে কে আছেন? বাবা রিটায়ার করে আবার এক্সটেনশন পেয়েছেন। বিল কাকু ওকে কিছুতেই অবসর নিতে দেবেন না। বিল কাকুটি কে? উইলিয়াম পাঠক, গ্রামের প্রাক্তন জমিদার, বস্তুত গোটা অঞ্চলের দণ্ডমুণ্ডের বিধাতা। স্কুল কমিটির তিনি প্রেসিডেন্ট। বুঝলাম। আর কে আছেন তোমাদের সংসারে? মা নেই, আমার এক ছোট ভাই আছে, বঙ্কু। আমার এক বালবিধবা পিসিমাও আছেন, বাবার দূরসম্পর্কের বোন, গিরি পিসিমা। তুমি বললে আদমগড় ভাগীরথীর পশ্চিম পারে, গ্রাম থেকে গঙ্গা কত দূরে? মাইল 10। তবে অবগাহন স্নানের জন্য গ্রামেই আছে মেমসায়র, বিরাট একটা দিঘি, টলমলে নির্মল জল। বাসু বললেন, তোমাদের গ্রাম গণ্ডগ্রাম বা গঞ্জ যাই হোক, আদমগড়ের একটা ছবি পেয়েছি, তোমাদের পরিবারের একটা ভারবালি স্কেচও। এবার বলো, তোমার সমস্যাটা কি? কী জন্যে কলেজ কামাই করে আমার কাছে ছুটে এসেছ? কলেজ কামাই করতে হয়নি স্যার, স্টুডেন্টস ইউনিয়ন স্ট্রাইক ডেকেছে। সে তো তারা সারা বছর ধরেই ডাকে, ছুটির দিনগুলো বাদে। আর তাছাড়া মনে হচ্ছে তারা ধর্মঘট না ডাকলেও তুমি আজ কলেজের বদলেই এখানেই আসতে, তাই নয়? নাও স্টার্ট টকিং। দেবযানী অধবদন হল, বেশ কিছুক্ষণ ইতস্তত করল, তারপর নিম্ন কণ্ঠে বলল, আমি আমি এক্ষেত্রে কি করব বুঝতে পারছি না, তাই আপনার কাছে ছুটে এলাম। অবশ্য আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন তাও বুঝে উঠতে পারছি না। বেশ তো, তুমি কি করবে সেটা আমাকেই নির্ধারণ করতে দাও না, অর্থাৎ ব্যাপারটা শোনাই যাক। বাসুর কণ্ঠে স্নেহের সুর। দেবযানী নত নেত্রে বললে, প্রায় বছর 3 আগে একটি ছেলের সঙ্গে, আমাদের গ্রামেরই ছেলে, আমার একটা
এঙ্গেজমেন্ট হয়েছিল, ঠিক বিলেতি কায়দায় নয়, দেশি কায়দায়। সে প্রথম প্রপোজ করেছিল, কিংবা আমি, তা আজ আর মনে নেই। তবে দুজনে দুজনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা পরস্পরকে বিবাহ করব, কোনো প্রতিবন্ধকতাকেই আমরা মানব না, এবং যতদিন না আমরা উভয়ই সম্পূর্ণ প্রস্তুত হচ্ছি ততদিন অভিভাবকদের পীড়াপিড়িতে অন্যত্র বিবাহ করব না। বুঝলাম। ছেলেটি কি তোমাদের গ্রামের, আদমগড়ের? আগে হ্যাঁ, বস্তুত উইলিয়াম পাঠক কাকুর একমাত্র পুত্র, হিমু। গুড নিউজ। তারপর? নত নেত্রে দেবযানী বলল, হিমু এখন এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাইছে। সে বলেছে যে সে বিয়ে করবে না। বাসু নিঃশব্দে টেবিলের ওপর মিনিটখানেক 10 আঙ্গুলে টরেটক্কা বাজালেন, তারপর বললেন, আইসি, সে এখন তোমাকে বিয়ে করতে চাইছে না, এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাইছে। তা সে কি করে, কোথায় আছে? সে আমার চেয়ে 6 বছরের বড়, বরাবর দার্জিলিংয়ে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে। ছুটি ছাটায় দেশে আসতো। পিএসসি পাশ করে সে মিলিটারিতে যোগ দেয়। ইনফ্যাক্ট ওদের পরিবারে একটা ট্র্যাডিশন যে প্রতি জেনারেশনই একজন মিলিটারিতে যাবে। ওর বাবা কর্নেল, ঠাকুরদাও ছিলেন মেজর, তার বাবা ব্রিগেডিয়ার। তাই সেই প্রথা মেনে ও নিজেও মিলিটারিতে গেছিল। মাত্র 1 বছরে সে সেকেন্ড লেফটেন্যান্ট পদে প্রমোশন পেয়েছিল। কিন্তু হঠাৎ কি জানি কি হলো, বিলকাকু তাকে রিজাইন করতে বাধ্য করলেন। কমিশনে পদত্যাগ করে ও এখন আদমগড়ে ফিরে এসেছে। খুবই ফ্রাস্ট্রেটেড। ও এখন বলছে যে আমাকে বিয়ে করবে না। ও কি আর কাউকে জীবনসাথী করতে চায়, মানে মিলিটারিতে জয়েন? না না না, আপনি যা ভাবছেন তা মোটেই না। ও বলছে যে ও আজীবন বিবাহই করবে না, বিশেষ কারণে। সেই বিশেষ কারণটা কি, তা কি ও বলেনি? বলেছে। সেটা কি? একটু ইতস্তত করল দেবযানী, যেন একটা রুদ্ধ কান্নার বেগকে অনেক কষ্টে চেপে রেখেছে। তারপর ধীরে ধীরে বললে, হিমুর ধারণা যে সে পাগল হয়ে যাচ্ছে। ওর ধারণা এটা ওর পাগলামির প্রথম স্টেজ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশ সে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। এটা নাকি ওদের হেরিডিটারি একটা অসুখ। 2-1 পুরুষ অন্তর এই ব্যাধিটা। হঠাৎ থেমে পড়ে দেবযানী চোখে আঁচল চাপা দেয়। বাসু অপেক্ষা করলেন। পাশে বসা রানী দেবী আস্তে করে ওর পিঠে একটা হাত রাখলেন। দেবযানী সামলে নিল। চোখ থেকে চশমাটা খুলে নিয়ে কাঁচটা মুছে আবার নাকে চড়ালো। ধরা গলায় বলল, আমি জানি আপনি আমাকেই পাগল ভাবছেন। আই শুড হ্যাভ কনসাল্টেড এ সাইকিয়াট্রিস্ট রাদার দেন এ ক্রিমিনাল লয়ার। বাসু ওকে সামলাবার সময় দিয়ে বললেন, না দেবযানী, আমি তোমাকে আদৌ পাগল ভাবছি না। তবে তোমারও কথাটাও ঠিক। আমার কাছে না এসে একজন বড় মনস্তত্ত্ববিদ চিকিৎসকের কাছেই তোমার যাওয়া উচিত ছিল। দেবযানী নীরবে মাথা নাড়তে থাকে। কি না? বিলকাকু কিছুতেই কোনো অ্যালোপ্যাথ ডাক্তারকে দিয়ে ওকে দেখাবেন না। উনি নিজে গ্রামে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, বিনা পয়সায়। বেশ সুনামও আছে। উনি অ্যালোপ্যাথ ডাক্তারদের মনে করেন রক্তচোষা বাদুর। তারা নাকি শুধু টাকার জন্যই পেশেন্টদের নিয়ে চিনিমিনি খেলে। অমুক টেস্ট করান, তমুক টেস্ট করান, তবে আমি যে ল্যাবরেটরির নাম লিখে দিচ্ছি সেখান থেকে। কারণটা ডাক্তারবাবুরা স্বীকার করেন না। তারা বাঁ হাতে ওই ল্যাবরেটরি থেকে কমিশন পান। এই হচ্ছে তার ধারণা। তোমারও কি তাই ধারণা? না, অনেকে তা করে থাকেন, তবে নিশ্চয়ই সবাই নয়। তাহলে তুমি হিমুকে কলকাতায় নিয়ে এসে তেমন কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়ে দেখাচ্ছ না কেন? তুমি যদি চাও, আমি 2-4 জনের নাম আর টেলিফোন নাম্বার লিখে দিচ্ছি। তা হবার নয় মামু, কারণ হিমু নিজেই তার বাবার সিদ্ধান্তটা মেনে নিয়েছে। ওর নিজেরও ধারণা ও ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এ রোগ কিছুতেই সারবার নয়। 2-10 বছরে ও উন্মাদ হয়ে যাবে। তাই ও নিজের বংশের এই অভিশাপকে নির্মূল করতে নিজেই শহীদ হতে চাইছে। কেন? ওর কোনো ভাইটাই নেই? জেঠতুতো, খুড়তুতো? যদি এটা বংশানুক্রমিক রোগই হয়, তাহলে ও একা সারা জীবন ব্যাচেলার থেকে এই দুর্ভাগ্যকে কেমন করে ঠেকাবে? তাই ঠেকাবে, কারণ ও হচ্ছে বিলকাকুর একমাত্র সন্তান। ওর জন্মের 4 বছরের মাথায় ওর মা মারা যান। বিলকাকুর কোনো ভাই নেই, মানে খুড়তুতো জেঠতুতো ভাইও নেই। বংশানুক্রমিক অসুখ বলছো? তা ওর বাবা? না,
বিলকাকু সম্পূর্ণ সুস্থ, তার বয়স 50-এর কাছাকাছি। আমাদের আদমগড়ে খুবই পপুলার। যদিও সবাই তাকে বাঘের মতো ভয়ও করে, তবে তিনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু তার বাবা নেভিল দাদু বদ্ধ উন্মাদ হয়ে গেছিলেন। শেষ দিকের প্রায় 20 বছর তাকে ওই পাঠক ক্যাসেলের একটি ঘরে চেন দিয়ে বেঁধে রাখতে হতো। আমি তাকে দেখিনি। উনি যখন মারা যান তখনও আমার জন্ম হয়নি, কিন্তু হিমু তাকে দেখেছিল। সে বীভৎস দৃশ্যটা ওর বালক মনে প্রবল ছাপ ফেলেছিল। ও তাকে ভুলতে পারে না। খাঁচাবন্দি বাঘের মতো তিনি উলঙ্গ অবস্থায় পায়চারি করতেন। সিংহের কেশরের মতো এক মাথা পাকা চুল, এক বুক দাড়ি। মাঝে মাঝে জান্তব আর্তনাদ করতেন। মানুষ দেখলে আছড়ে কামড়ে দিতে আসতেন। শুনেছি বাঘ সিংহের খাঁচার মতো ওর সেই খাঁচায় ডবল ডোর ছিল। তার মাধ্যমেই তাকে খাবার আর জল দিয়ে আসা হতো। কিন্তু ঘরটা পরিষ্কার করার কাজটা ছিল বীভৎস রকমের। হোসপাইপ দিয়ে জলের তোড়ে। কেউ তার খাঁচায় ঢুকতে সাহস পেত না। হিমুর ভয় হয় শেষ জীবনে ওর অবস্থাও সেরকমই হয়ে যাবে। সেই বীভৎস জীবনকে এড়াতেই ও হয়তো একদিন আত্মহত্যা করে বসবে। বাসু জানতে চান, নেভিল পাঠক ছাড়া ওদের বংশে অন্য কেউ কি পাগল হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, 2-3 পুরুষ অন্তর এটা হয়। নেভিল দাদুর এক পিসিমা পাগল হয়ে গিয়েছিলেন। সব হিসেব আমি জানি না, সেসব তো অনেক অনেক দিনকার আগের কথা। বাবা জানেন। তিনি ইতিহাসের এমএ। ওই পাঠক পরিবার নিয়ে গবেষণা করেছেন। 200 বছরের ইতিহাস। বংশের আদিপুরুষ আদম থেকে তার সূত্রপাত। বাসু বলেন, আদম আদম ইভের আদম নন নিশ্চয়ই। বংশের আদিপুরুষ কোন সময়ের লোক, মানে কত বছর আগেকার কথা? দেবযানী বলল, না, আদম নয়। লোকের মুখে মুখে নামটা বিকৃত হয়ে গেছে। বংশের আদিপুরুষের নাম মেজর অ্যাডামস। তিনি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে মীর কাসেমের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সাল শতাব্দী আমি বলতে পারবো না, বাবা জানেন। বাসু উঠে দাঁড়ালেন। মেজর অ্যাডামস, মীর কাসেম। তোমাদের গ্রামটা আজিমগঞ্জের 20 কিলোমিটার দক্ষিণে, লালগোলা আর ছাত্রার মাঝামাঝি, ভাগীরথীর পশ্চিম পারে বললে, তাই নয়? আগে হ্যাঁ। জাস্ট মিনিট। শুধু তোমার বাবা কেন, রমেশচন্দ্র বলতে পারবেন। এ ঘরে বসেই তোমাদের আদমগড়কে হয়তো অস্তিতে চিনে নিতে পারবো। 18 শতাব্দীর শেষ পাদ, অ্যারাউন্ড 1760। হ্যাঁ, প্রায় ওই সময়েই গিরিয়ার দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। বলতে বলতে তিনি পিছনের আলমারি থেকে একটা মোটা বাঁধানো বই পার করে আনলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত রমেশচন্দ্রের 3 খণ্ডে বঙ্গদেশের ইতিহাস। পাতা উল্টাতে উল্টাতে আবার বসলেন তার ঘূর্ণি চেয়ারে। বললেন, ইয়েস, আই এম অলমোস্ট কারেক্ট। ভাগীরথীর পশ্চিম তীরে গঙ্গার সহিত বাসলইত নদীর সঙ্গমের নিকট নবাব মীর কাসেম ও ইংরেজ সৈন্যের মধ্যে 1763 খ্রিস্টাব্দের আগস্ট মাসে গিরিয়ার দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। ইহা সুতির যুদ্ধ নামেও অভিহিত। মুর্শিদাবাদে মতিঝিলের নিকট মীর কাসেমের সৈন্যদল পরাজিত হয়। পরে মীর কাসেম প্রেরিত সসৈন্য সেনাপতি সমরু, মার্কার, আসাদুল্লাহ প্রভৃতির সহিত সুতির নিকটে মিলিত হয়। মেজর অ্যাডামসের অধীনে ইংরেজগণ ভাগীরথী পার হইয়া উত্তরে আগাইয়া যুদ্ধ করেন। এই যুদ্ধে মীর কাসেমের সেনাদল পরাজিত হইয়া রাজমহলের নিকট উধুয়া নালায় শিবির স্থাপন করেন। সেখানকার শিবির আক্রমণ করিয়া নবাব পক্ষকে অ্যাডামস একেবারে বিপর্যস্ত করিয়া দেন। রিভারিজ এই সুতির যুদ্ধ ও গিরিয়া প্রান্তরের যুদ্ধকে মুর্শিদাবাদের পানিপথ বলিয়াছেন। নাও ইউ সি, খুব সম্ভবত এই মেজর অ্যাডামসের নামানুসারে তোমাদের গ্রামের নাম রাখা হয়েছে আদমগড়। আগে হয়তো তার নাম ছিল সতীগ্রাম। রানীদেবী শান্ত স্বরে বাধা দিয়ে বললেন, আমি বলেছিলাম কি যে এসব ঐতিহাসিক গবেষণাটা। ও ইয়েস, বাই অল মিনস। আমি একটু ক্যারেড অ্যাওয়ে হয়ে গিয়েছিলাম। হ্যাঁ বলো দেবযানী, কি যেন বলছিলে? আমি বলছিলাম বংশের আদিপুরুষ আদম, এখন শুনছি তার নাম মেজর অ্যাডামস। বাধা দিয়ে রানী বলেন, তিনি 200-250 বছর আগে চিরশান্তি পেয়েছেন। তার কথা থাক দেবযানী, তুমি হিমুর কথা বলো। ওর ভালো নামটা কি? হেমন্ত কুমার পাঠক। বাসু একটু অবাক হলেন। জানতে চান,
নেভিল অ্যাডামস এর মধ্যে হঠাৎ অকাল হেমন্ত এসে পড়ল কি করে? দেবযানী জবাবে বলে, নামটা ওর মায়ের দেওয়া, গায়ত্রী কাকিমার। বাবার কাছে শুনেছি গত শতাব্দী পর্যন্ত ওদের উপাধি ছিল প্যাট্রিক, বস্তুত কিল প্যাট্রিক। হিমুর ঠাকুরদার দাদা রবিনসন কি জানি কেন এফিডেভিট করে উপাধিটা বদল করে পাঠক উপাধি গ্রহণ করেন। বাসু বলেন, হিমু কি নিজে তোমাকে বলেছে যে সে পাগল হয়ে যাচ্ছে, সেই জন্যই সে তোমাকে প্রত্যাখ্যান করছে? নতনেত্রে দেবযানী ঘাড় নেড়ে স্বীকার করল। তাহলে একই প্রশ্ন আবার জিজ্ঞেস করি, তুমি আমার কাছে এলে কেন? কোনো নামকরা মনস্তত্ত্ববিদ ডাক্তারের কাছে হিমুকে নিয়ে যাওয়া উচিত ছিল নাকি? ও কিছুতেই যাবে না, ওর বাবা ওকে যেতে দেবেন না। কেন? এইমাত্র তো সেই কথাই বললাম। বিলকাকুর ধারণা অ্যালোপ্যাথিক ডাক্তারের দ্বারা হবে না। হিমুরও এখন তাই বিশ্বাস। হিমুরও এখন তাই বিশ্বাস? তার মানে এই বিশ্বাসটা তার সম্প্রতি হয়েছে, আগে ছিল না? আগে হ্যাঁ, মিলিটারি চাকরি থেকে রিজাইন দেবার পর থেকে হয়েছে। ধরুন মাস 6 হলো। তার আগে ওর এরকম ধারণা ছিল না। একটা দীর্ঘশ্বাস পড়ল বাসু সাহেবের। তারপর বললেন, এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেবযানী? আমি তো ক্রিমিনাল লয়ার। কিন্তু আমি তো কোনো ক্রিমিনাল লয়ারের কাছে আসিনি। আসনি? তবে কার কাছে এসেছ? আমি লোকটা কে? সত্যান্বেষীর উত্তরসূরি। ব্যোমকেশের প্রয়াণে আপনি তো একমাত্র লোক যিনি খুঁজে দেখতে পারেন ভিতরের আসল রহস্যটা কি। বিল কাকা রিটায়ার্ড কর্নেল, হিমু বিএসসি পাস। তারা কেন বুঝতে পারছেন না যে এ সমস্যার একমাত্র সমাধান কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া? একটু চিন্তা করে নিয়ে বাসু বললেন, শোনো দেবযানী, কাজটা হচ্ছে গোয়েন্দার, মানে প্রাথমিক পর্যায়ে উকিল ব্যারিস্টারের নয়। আমার এই বাড়িতেই অধিকার উইংয়ে বাধা দিয়ে দেবযানী বলে ওঠে, জানি, সুকৌশলীর অফিস, কৌশিকদার সুজাতাদির। সকালবেলা তো দেখলামই তাদের বাড়ির বারান্দায়। বাসু হেসে বললেন, ওরে বাবা, ক বলার আগেই যে তুমি কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে পড়লে। তা সেই সুকৌশলীকে এখানে ডেকে পাঠাচ্ছি। তোমার প্রবলেমটা তাদের বুঝিয়ে বলতে হবে। তুমি কিছুটা বলবে, আমিও কিছু ইনস্ট্রাকশন দেব। তোমার কদিন কলেজ কামাই হবে বাপু। তুমি ওদের নিয়ে একবার আদমগড় ঘুরিয়ে আনো। প্রাথমিক তদন্তটা ওরা করে এলে আমার কাজের সুবিধা হবে। তারপর প্রয়োজন হলে আমিও যাব। দেবযানী বলে, কিন্তু মিঠু? মিঠু কার কাছে থাকবে? এবার ওরা দুজনেই একসঙ্গে হেসে ওঠেন। বাসু বলেন, কাল রাতে আমরা কি দিয়ে ভাত খেয়েছি সেটাও কি তুমি জানো? দেবযানী লজ্জা পায়, বলে, বারে, আপনার প্রথম ফেইলিয়র কথাটুকু জানবো না আমি? প্রথম ফেইলিয়র? সোজা হয়ে ওঠেন বাসু, বলেন, মানে? নার্সিংহোমে প্রথম দেখে তো আপনি গেস করতে পারেননি আপনার নাতি হয়েছে না নাতনি। বাজি হেরেছিলেন মামিমার কাছে, এটা তো আপনার সব ফ্যান এতদিনে জেনে ফেলেছি। বাসু প্রাণখোলা হাসি হাসলেন, বললেন, তা ঠিক, কিন্তু আমার প্রথম ব্যর্থতা আমার নিজের নাতনির কাছে। সে আত্মগোপন করতে পেরেছিল। এতে আমার লজ্জার কিছু নেই। সে যাক, তাহলে ওদের ডেকে পাঠাই? না, তার আগে একটা কাজের কথা। আপনাকে কি রিটেনার দেব? বাসু আবার চেয়ারে এলিয়ে বসলেন, বললেন, তা হয় না দেবযানী। তুমি কোনো ক্রিমিনাল কেস নিয়ে আসনি আমার কাছে। দ্বিতীয়ত, তুমি এসেছ সত্যান্বেষীর উত্তরসূরি সন্ধানে। তৃতীয়ত, তুমি আমাদের মামা মামি বলে ডেকেছ। তোমার কাছে আমি তো কোনো ফি নেব না, নিতে পারি না। ফি না নেন, এক্সপেন্স তো নেবেন। না, আমি নেব না। সুকৌশলীর খরচাপাতি বা তাদের ফি সম্বন্ধে কথা তাদের সঙ্গেই বলে নিও। তাছাড়া তোমার কেসটা আমার কাছে একটা পার্সোনাল ব্যাপার হয়ে উঠল কি না? তোমার সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যা। পাগলামির সঙ্গে হেরিডিটির কতটা সম্পর্ক? তাছাড়া আলেকজান্ডার অ্যাডামস নামে একজন ইংরেজ নাবিক মিউটিনি অন দ্য বাউন্টিতে বিদ্রোহের নায়ক ছিলেন। দুজনে কি একই ব্যক্তি? ওই বিদ্রোহটা হয় গিরিয়া যুদ্ধের 20-25 বছর পরে। রানী বাধা দিয়ে বলেন, এসব ঐতিহাসিক গবেষণা। বটেই তো, বটেই তো। সেসব কথা দেবযানীর বাবার সঙ্গে হবে। উনি ইতিহাসের MA, পাঠকদের বংশাবলী নিয়ে গবেষণাও করেছেন। তাছাড়া
আরও একটা কথা, প্যাট্রিক কি করে পাঠক হলো তা আমরা জেনেছি। হিমুর ঠাকুরদার দাদা এফিডেভিট করেছিলেন। বাট দ্য আদার চেঞ্জ, অ্যাডামস কি করে কিলপ্যাট্রিক হলো, দ্যাটস অলসো এ মিস্ট্রি। রানী তাগাদা দেন, কৌশিকদের কি এবার ডাকতে পাঠাবো? শিওর, ওসব ঐতিহাসিক গবেষণা তো প্রাথমিক আলোচ্য বিষয় নয়, পরেও হতে পারে। তুমি সব উল্টোপাল্টা করে দিচ্ছ। রানী সবিস্ময়ে বলেন, আমি? দেবযানী হেসে ফেলে। হাসছ কেন? জানতে চান বাসু সাহেব? আপনাকে তো আগে কখনো দেখিনি। মন গড়া একটা ছবি এঁকেছিলাম, আপনি হুবহু তাই। বাসু বলেন, এইসব ছেদো কথায় সময় নষ্ট করে কি লাভ? রানু, তুমি ওদের ডেকে পাঠাও। একটু পরেই সুজাতা আর কৌশিক এলো। বাসু ওদের পরিচয় করিয়ে দিলেন। দেবযানী এতক্ষণে উঠে চারজনকে প্রণাম করে নিজের চেয়ারে গিয়ে বসল। বাসু সমস্যাটা ব্যাখ্যা করলেন না, টেপ রেকর্ডারটা চালিয়ে দিলেন। এ পর্যন্ত যা কথোপকথন হয়েছে তা সুন্দরভাবে পুনরায় শোনা গেল। তারপর সুইচটা অফ করে দিয়ে বাসু বললেন, তোমরা দুজন দেবযানীর সঙ্গে দিন দুয়েকের জন্য আদমগড় ঘুরে এসো। আজিমগঞ্জ থেকে একটা ট্যাক্সি নিয়ে যেও। কৌশিক বলে, আমরা কি বিষয়ে তথ্য সংগ্রহ করব? কি খুঁজতে যাচ্ছি? আই ডোন্ট নো। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। দেখো, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে জেনে নেওয়া কি কারণে হিমু হঠাৎ বিয়ে করতে অস্বীকৃত হচ্ছে। তার অনেকগুলি বিকল্প সমাধান হতে পারে। এক, হিমু ইতিমধ্যে একটি সুন্দরী গ্ল্যামারাস মেয়ের প্রেমে পড়েছে, সে কথা সে দেবযানীর কাছে স্বীকার করতে লজ্জা পাচ্ছে। দেবযানী বলে, আমি একটা কথা বলবো স্যার? না, বলবে না। আমরা এখন একাডেমিক ডিসকাশন করছি। তুমি রক্তমাংসের দেবযানী এ প্রবলেমে শুধুমাত্র ডি, হেমন্ত এইচ, আর তার বাবা কর্নেল সি। যাক, যে কথা বলছিলাম, দ্বিতীয় সম্ভাবনা, সি একটি জবরদস্ত পাত্রীর সন্ধান পেয়েছে, টাকার কুমির ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র কন্যা। সেও সুন্দরী, গ্ল্যামারাস। এইচ তাকে দেখেছে, মজেছে। এখন বাপ বেটা উঠে পড়ে লেগেছেন প্রথমে ডিকে পাত্রস্থ করতে। সে বখেরা মিটে গেলে এইচ এর আর চক্ষু লজ্জা থাকবে না। দেবযানী বাধা দিয়ে বলে ওঠে, কিন্তু আপনারা যা বলছেন। ওফ, এর সামনে একাডেমিক ডিসকাশনটা করা যাবে না। কৌশিক দেবযানীর দিকে ফিরে বলে, তুমি বললে। তোমাকে তুমি বলছি দেবযানী। বাহ, তাই তো বলবেন। প্রণাম করলাম না তখন? হ্যাঁ, যা বলছিলাম। তুমি বললে হিমু বলেছে যে তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে। এই শোনা কথা ছাড়া তুমি নিজে তার কোনো পাগলামির লক্ষণ দেখেছ? অসংলগ্ন কথাবার্তা, অসংলগ্ন ব্যবহার, অথবা কথা বলতে বলতে অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের অবতারণা করা? দেবযানী বলল, না, দেখিনি, কিন্তু শেষের ব্যাপারটা ঠিক বুঝলাম না। রানীদেবী শান্ত সিরিয়াসভাবে বললেন, এই ধরো, আলোচনা হচ্ছে কোনো পেশেন্টের রোগের লক্ষণ নিয়ে, তার মধ্যে হঠাৎ কেউ মিউনিটি অন দ্য বাউন্টির প্রসঙ্গ টেনে নিয়ে এলেন। এইরকম অপ্রাসঙ্গিক অসঙ্গতি। দেবযানী ভয়ে ভয়ে বাসু সাহেবের দিকে দৃকপাত করল। তিনি তখন পাইপে আগুন জ্বালাতে ব্যস্ত। রানীদেবীর কথায় কতটা খোঁচা খেলেন তা বোঝা গেল না, যেন একাগ্র মনে একটা একাডেমিক ডিসকাশন শুনছেন। এক মুখ ধোয়া ছেড়ে এতক্ষণে বললেন, বলতে পারো দেবযানী, পাগলামির সংজ্ঞা কি? ম্যাডনেসের ডেফিনিশন কি? দেবযানী বলে, আমার মনে আছে মামু, আপনার কাছেই শেখা। ড্রেস রিহার্সেলের কাটায় আপনি ডেফিনিশনটা বলে দিয়েছিলেন। এ ম্যাডম্যান ইজ ওয়ান হু হ্যাজ নো সিকোয়েন্স ইন হিজ থটস, অর্থাৎ যার চিন্তাধারায় কোনো পারম্পর্য নেই, সেই পাগল। কারেক্ট। এখন বলো, হিমুর কথাবার্তায়, আচার আচরণে কখনো কি তোমার মনে হয়েছে যে তার চিন্তাধারার মধ্যে পারম্পর্য হারিয়ে যাচ্ছে? একটা এক্সাম্পল দিই। 1763-তে যে মেজর অ্যাডামস সতীর যুদ্ধে মীর কাসেমের বাহিনীকে হারিয়ে দিয়েছিলেন, তিনি শেষ জীবনে পাগল হয়ে গিয়েছিলেন। এটা ফ্যাক্ট। আবার 1784-র মিউটিনি অন দ্য বাউন্টির বিদ্রোহী দলের প্রধান নায়ক আলেকজান্ডার অ্যাডামসও নাকি শেষ জীবনে পাগল হয়ে গেছিলেন। 21 বছর আগে পরের ঘটনা।
এরা যদি পিতাপুত্র হন তাহলে হেরিডিটি ও পাগলামির আলোচনায় এদের প্রসঙ্গ উত্থাপন করা 100% রেলিভেন্ট। এমন সুসংলগ্ন আলোচনার কথা কৌশিক কিন্তু জানতে চায়নি। বাসু সাহেব এই দীর্ঘ ব্যাখ্যার ভিতর একবারও রানীদেবীর দিকে তাকিয়ে দেখেননি, কিন্তু দেবযানী চোরা চাহনিতে দেখে নিয়েছিল রানী মরমে মরে আছেন। সে বললে, না, আমি কোনোদিনই ওর পাগলামির লক্ষণ দেখিনি। কৌশিক পুনরায় প্রশ্ন করে, হিমু কি তোমাকে বুঝিয়ে বলেছে সে নিজে কি করে বুঝতে পারছে যে সে পাগল হয়ে যাচ্ছে? হ্যাঁ, বলেছে। সে ইদানিং বীভৎস দুঃস্বপ্ন দেখে, নাইটমেয়ার। সে তো আমরা সবাই মাঝে মাঝে দেখি, বিশেষ নৈশাহার বেশি হলে। ও দিনের বেলাতেও দেখে, কখনো দুনিয়া আধার হয়ে আসে প্রখর রৌদ্রের মধ্যেই, কখনো ডবল ইমেজ দেখে। বাসু সোজা হয়ে উঠে বসেন। ডবল ইমেজ? দূরের জিনিসের না কাছাকাছি? দুরকমই, একেবারে পাশে বসে থাকা মানুষেরও। ও ড্রিঙ্ক করে? আগে করত, এখন করে না, একেবারে ছেড়ে দিয়েছে। স্মোকিং? না, কোনোদিনই করেনি। এনি ড্রাগস? না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দেবযানী, এই শেষ প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিমুর কোনো রকম ড্রাগের নেশা নেই, এই বিষয়ে তুমি 100% শিওর? 200%। কিন্তু তুমি তো ওর সঙ্গে 24 ঘন্টা একসঙ্গে থাকোনি, পুরো 24 ঘন্টা ওকে নজরবন্দি করে রাখোনি, এক ঘরে রাত কাটাওনি। তাহলে তুমি কি করে জানলে, কি করে আন্দাজ করলে? আপনি সেটা কি করে জানলেন, কি করে আন্দাজ করলেন? কি? ও, আই আন্ডারস্ট্যান্ড। আই এম সরি। নাথিং টু বি সরি ফর, স্যার। ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু গোপন করতে নেই। আপনারা চারজনই আমার হিতাকাঙ্ক্ষী, আমার 10 বছরের পরিচিত। যদিও বই পড়া বিদ্যা, আপনাদের কাছে সব কথা স্বীকার করব না কেন? কৌশিক জানতে চায়, তোমাদের ওখানে ডাক বাংলো বা থাকার মতো হোটেল পাবো তো? বাবার হেডমাস্টার্স কোয়ার্টার্সে 3 বেডরুম, একটায় বাবা, একটায় আমরা ভাই বোন, তৃতীয়টা তো খালি পড়ে থাকে। গিরি পিসিমা ঠাকুর ঘরে একটা নোয়ারের খাটিয়া পেতে শোন। সে আমাদের কোনো অসুবিধা হবে না। ওই শয়নকক্ষের সংলগ্ন স্নানাগারও আছে। পিসিমা দারুণ নিরামিষ রাঁধেন, আর মেম সাহেবের রুই মাছের দই মাছ রাঁধবো আমি। দেখবেন আমি কেমন রাঁধি। বাসু বলেন, শুনে আমারই তো জিভে জল এসে যাচ্ছে। তা চলুন না আপনারাও, বলেই অপ্রস্তুত হয়ে যায়। মনে পড়ে যায় রানীদেবীর অসহায়ত্বের কথা। বাসু কথা ঘোরাতে বলেন, ওরা ঘুরে আসুক, তারপর না হয় আমিও যাব। খুব লোভ হচ্ছে আদমগড়টা দেখতে। সুজাতা বাসু সাহেবের দিকে ফিরে বলে, আমরা কি পরিচয় গোপন করে যাব? একটু চিন্তা করে বাসু বলেন, সেটাই ভালো। আজকাল গ্রামে গঞ্জেও কাটা সিরিজের বই লোকে পড়ে, নাম শুনে কেউ হয়তো চিনে ফেলতে পারে। তখনই মানুষ সজাগ হয়ে যাবে, সরাসরি প্রশ্নের জবাব দেবে না। তারা ভাবতে থাকবে সুকৌশলী কিসের তদন্তে এসেছে। কৌশিক বলে, আমি তাহলে হব প্রফেসর সুব্রত মিত্র, যাদবপুরে ইতিহাস পড়াই। সুজাতা আমার স্ত্রী, নাম সুস্মিতা। কলেজের সূত্রে দেবযানীর সঙ্গে আলাপ। ওর সঙ্গে আদমগড়ের পাঠক প্যালেস দেখতে এসেছি, হিস্টোরিক্যাল ইন্টারেস্টে। বাসু বলেন, কি বুদ্ধি, 5 মিনিটে ধরা পড়ে যাবে দীনেশবাবুর কাছে। উনি বলবেন, দিল্লির সিংহাসনে তুগলক বংশ এসেছিল লোদি বংশের ঠিক পরেই। এটা তো মানবেন? আপনি কি জবাব দেবেন ইতিহাসের অধ্যাপক সুব্রত মিত্র মশাই? তার চেয়ে তুমি বরং যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপকের চরিত্রটা অভিনয় করো, সেটা তোমার দ্বারা হবে। কৌশিক রুমাল দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে বলে, ঠিক আছে। বাই দ্য ওয়ে মামু, তুগলকরা কি লোদি বংশের পরে সিংহাসন দখল করে না আগে? তুগলকি শাসন 93 বছরের, শেষ হয় 1413-এ। তারপর সৈয়দ বংশ এবং তারপর লোদিরা।
পানিপথের প্রথম যুদ্ধতক। সেটা কবে জানো? আগে না, তবে গিরিয়ার দ্বিতীয় যুদ্ধটা কবে হয়েছিল সেটা জানি। 1763-তে। বিভারিস ইহাকে মুর্শিদাবাদের পানিপথ বলিয়াছেন। বাসু সাহেব কর্ণপাত করলেন না। দেবযানীর দিকে ফিরে বললেন, আচ্ছা, হেমন্ত রিজাইন করে ফিরে আসার পর আদমগড়ে কি কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই বছর খানেকের ভেতর? কোনো স্ক্যান্ডালাস ব্যাপার বা অলৌকিক কোনো কিছু যার ব্যাখ্যা সাধারণ মানুষে খুঁজে পায়নি? হেমু ফিরে আসার পর কী রকম ঘটনার কথা বলছেন? কোনো অহৈতুকী আত্মহত্যা বা অর্থহীন হত্যা? সাঁতার জানা মানুষ পুকুরে ডুবে মারা গেল, অথবা আগুন লেগে অ্যাক্সিডেন্টে? আত্মহত্যার কেস একটা হয়েছে, কিন্তু সে আদৌ অহৈতুকী নয়। মৃত্যু পথযাত্রী পরিষ্কার ভাষায় স্বীকারোক্তি দিয়ে গেছে কেন সে আত্মহত্যা করছে। না, ওরকম না। মিস্টেরিয়াস কোনো কিছু যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, আরও একটা ঘটনা ঘটেছিল, অবশ্য সামান্য ব্যাপার, তবে মিস্টেরিয়াস, যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। কলিমুদ্দিন চাচার একটা পাঁঠার গলায় কেউ খুর দিয়ে ডালিটা কেটে দিয়ে গিয়েছিল রাতের বেলা, চুপি চুপি। পাঁঠাটা চুরি করে নিয়ে যায়নি, কিন্তু পুলিশের ধারণা এ কাজ কলিমুদ্দিন চাচার কোনো শত্রুর, প্রতিহিংসা চরিতার্থ করতে। কিন্তু গ্রামের সব্বাই জানে কলিম চাচা নির্বিরোধী অজাতশত্রু মজুর চাষি, একা থাকে, নিতান্ত ধর্মভীরু। তুমি কলিমুদ্দিনকে প্রশ্ন করনি কেমন করে এমনটা হলো? করেছিলাম, ও কোনো সদুত্তর দিতে পারেনি। ওকে আমি 50 টাকা সাহায্য দিতে চেয়েছিলাম, ও নেয়নি। বলেছিল কর্নেল কর্তা ওকে ডেকে পাঠিয়ে নানান প্রশ্ন করেছিলেন। তার রাজ্যে এত বড় দুঃসাহস কার হলো সেটা খুঁজে বার করতে চান তিনি। যাবতীয় তত্ত্বতালাশ নিয়েছিলেন এবং শেষমেশ পাঠার পুরো দামটা তাকে ধরে দিয়ে বলেছিলেন, তোর পাঠার জানটা আমি ফেরত দিতে পারবো না রে কলিম, কিন্তু আমার রাজ্যে এই যে অন্যায়টা ঘটল, পুলিশ কিছুই করতে পারল না। এটা আমার জরিমানার টাকা, তুই নিলে আমার কলজেটা ঠান্ডা হবে। বাসু বলেন, আজব মানুষ। অজ্ঞাত অপরাধীর জন্য উনি অযাচিত প্রায়শ্চিত্ত করলেন। দেবযানী বলল, এটাই তো ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মামু। শ্রীরামচন্দ্রের রাজত্বে অকাল মৃত্যু হলে অযোধ্যা রাজকে তার প্রায়শ্চিত্ত করতে হতো। কর্নেল কাকু ক্রিশ্চিয়ান, তবু ভারতবর্ষের এই ট্র্যাডিশনটা মেনে চলেন। তার বিশ্বাস, সরকার জমিদারি কেড়ে নিক না নিক, তিনিই দেশের রাজা। প্রজার দুঃখ তারই দুঃখ, প্রজার আর্থিক ক্ষতি তাকেই পূরণ করতে হবে। হায়ার সেকেন্ডারি স্কুল চৌহদ্দির একান্তে হেডমাস্টার মশায়ের কোয়ার্টার্স। ছোট্ট দ্বিতল বাড়ি, পাঁচিল ঘেরা, সামনে ঢালাই লোহার গেট। সেখান থেকে লাল কাকর বিছানো রাস্তাটা আগন্তুককে পৌঁছে দেয় সদর দরজায়। দুপাশে রজনীগন্ধা, দণ্ডকলস আর একাসিয়া পামের ঝাড়। বাগানে আম, জাম, পেয়ারা তো আছেই, তাছাড়া একটি সযত্নে রক্ষিত পান্থপাদপ। দীনেশচন্দ্র ইতিহাসের অধ্যাপক, বটানির নয়, কিন্তু স্বভাবে বোধহয় তিনি বৃক্ষপ্রেমী। বাগানটাকে যত্ন নিয়ে সাজিয়েছেন। সবচেয়ে অবাক করা ওর বাগানে ঘাসের লেন। সপ্তাহান্তের স্বহস্তে লন মোয়ার চালিয়ে ঘন সবুজ আস্তরণের যেন টেনিস কোর্ট বানিয়ে রেখেছেন। ওদের ট্যাক্সিটা যখন দোরগোড়ায় এসে দাঁড়ালো, তখন হেডমাস্টার মশাই খালি গায়ে কি একটা গাছের গোড়া খুঁড়ে দিতে ব্যস্ত। গাড়িটা দোরগোড়ায় আসার পর উনি খুরপি হাতে উঠে দাঁড়ালেন। বাঁ হাতে চশমাটাকে স্বস্থানে স্থাপন করতে গিয়ে নাকে এঁটেল মাটির কাদা লাগালেন। ওরা তিনজন একে একে ট্যাক্সি থেকে নামল। ডিকি থেকে সুটকেসগুলো নামাতে কৌশিক ব্যস্ত হয়ে পড়ে। দেবযানী সুজাতার দিকে ফিরে বলে, ভুল করে বসবেন না সুজাতাদি, উনি আমার বাবা, বাগানের মালি নন। সুজাতা ছদ্ম ভৎসনা করে, তোমাকে পাকামো করতে হবে না। গোয়েন্দারা এক নজরেই বুঝে নেয় কে মালি কে হেডমাস্টার মশাই। দীনেশচন্দ্র অত্যন্ত সমাদরের সঙ্গে ওদের দুজনকে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানায়। বললেন, দেবী এসটিডি করে কাল রাত্রেই আমাকে জানিয়ে রেখেছিল আপনারা দুজন আসছেন। আমাদের এখানে বড় একটা কেউ তো আসে না, তাই অতিথি পেলে আমরা ভরতে চাই কৌশিকবাবু। কৌশিক জিজ্ঞাসু নেত্রে দেবযানীর দিকে তাকালো। সে ট্যাক্সি ফেয়ার মিটিয়ে সবে ঘরে ফিরেছে। একগাল হেসে বলল, কৌশিকদা,
আমার 21 বছরের জীবনে বাবাকে কোনোদিন কখনো মিথ্যে কথা বলিনি। আমার তো মা নেই, উনি আমার বাবা এবং মা। কৌশিক জানতে চায়, বঙ্কু, পিসিমা? সকলের কাছে আপনি অধ্যাপক সুব্রত মিয়া, সুজাতাদি হচ্ছেন সুস্মিতাদি। বাবা, তুমি ওদের ওই নামেই ডেকো, না হলে। অলরাইট, অলরাইট, এক কথায় মেনে নেন হেডমাস্টার মশাই। বঙ্কু তখনও স্কুল থেকে ফেরেনি। পিসিমা ঠাকুর ঘরে। সদর দরজা বন্ধ করে দীনেশবাবু ওদের দ্বিতলে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন। দেবযানী গেল চায়ের ইন্তেজামে। দীনেশচন্দ্র বললেন, দেখুন আপনারা দুজন চেষ্টা করে যদি কোনো সমাধান খুঁজে পান। আপনারা দুজন আমাদের পরিবারে খুবই পরিচিত। দেবী যাবতীয় কাটা সিরিজের বই কিনে আনে। আমি পড়ি, দিদি পড়েন, বঙ্কুও পড়ে। বঙ্কুর কোন ক্লাস? ক্লাস 7। আমি বারণ করি না। টিভিতে অবাস্তব ডিসুম ডিসুমের চেয়ে আপনার রচনা অনেক বুদ্ধিদীপ্ত। তা কি বলে ভালো, আপনার মুখের উপরই বললাম। প্রসঙ্গটা বদলাতে সুজাতা জানতে চায়, আপনার কি ধারণা মাস্টারমশাই, হিমু হঠাৎ এখন বিয়েতে গড়রাজি হচ্ছে কেন? সে কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে? আমি জানি না মা, নাহং বেদ। আই ডোন্ট নো। জানেন না? আন্দাজ তো করতে পারেন। ও তো আপনার ছাত্র ছিল এককালে। না, ভুল হলো তোমার। হিমু আমার ছাত্র ছিল না কোনো কালেই। 2.5-3 বছর বয়স হতেই কর্নেল সাহেব ওকে এই গ্রামে মিস অ্যাগনেসের নার্সারি স্কুলে ভর্তি করে দেন, ওই গির্জা সংলগ্ন ক্রিশ্চিয়ান মন্টেসারি স্কুলে। সেখান থেকে সে সরাসরি চলে যায় দার্জিলিংয়ে। আমার স্কুলে সে কোনোদিনই ভর্তিই হয়নি। তবে ছেলেটিকে আমি বড় ভালোবাসতাম, দারুণ কৌতূহলী। ছুটিতে এখানে এলে আমার লাইব্রেরিতে সে ঘন্টার পর ঘন্টা ইংরেজি বই পড়ত। তাকে আমি ভালোবাসতাম, বাসি। সেও আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। সে আমার জামাই হলে আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু কি বলবো সুজাতা মা, আই মিন সুস্মিতা মা, তা হবার নয়। হিমু বেঁকে বসেছে। সুজাতা জানতে চায়, এটা কি ইন্টারনাল ট্রায়াঙ্গেল হয়ে গেল মাস্টারমশাই? তৃতীয় কোনো সুন্দরী গ্ল্যামারাস কুমারী? কথার মাঝখানেই দীনেশচন্দ্র বলে ওঠেন, বলেছি তো নাহং বেদ। আমি জানি না, খবর পাইনি। ঠিক সেই সময়ই একটা ট্রেতে 4 কাপ কফি আর 2 প্লেট এক পাকোড়া নিয়ে রান্নাঘরের দিক থেকে এসে ঘরে ঢুকল দেবযানী। ট্রেটা সেন্ট্রাল টেবিলে নামিয়ে দিতে দিতে বললে, বাট আই নো দ্য অ্যান্সার ইজ অ্যান এমফ্যাটিক নো। কৌশিক বললে, বসো তুমি, প্রথমে বলো, এত নিশ্চিতভাবে তুমি কেমন করে জানলে হিমু গত 2-3 বছর যে মিলিটারি ক্যাম্পাসে ছিল, সেখানে তার কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ হওয়া কি এতই অসম্ভব? হ্যাঁ। তাহলে হিমু সে কথা আমাকে খোলাখুলি বলতো। ফিরে আসার পর ও দিন দিন বদলে যাচ্ছে, মুখ চোখের এক্সপ্রেশন পর্যন্ত। ওর গালে কেমন যেন লাল র্যাশ বেরিয়েছে। এখন যেন সে সর্বদাই একটা চাপা উত্তেজনায় এমন লাল হয়ে থাকে। ও খোলাখুলি আমাকে জানিয়েছে কেন সে বিয়ে করবে না। ওর ঠাকুরদার সেই ভয়াবহ শেষ জীবনটা ওকে হন্ট করে ফিরছে। আমার আশঙ্কা হয় ও যদি নিশ্চিত বুঝতে পারে যে এই মর্মান্তিক দুর্ভাগ্য থেকে ওর পরিত্রাণ নেই, তাহলে। কথাটা সে শেষ করতে পারল না। দীনেশবাবু বললেন, আপাতত ও কথা থাক মা, সবাইকে কফি টফি দে। সুজাতা আর দেবযানী প্লেট থেকে কফি এগিয়ে দিতে থাকে। হঠাৎ বেজে উঠল টেলিফোনটা। হেডমাস্টার মশাই তুলে নিয়ে আত্মঘোষণা করলেন। বললেন, সুপ্রভাত ঘোষমশাই। হ্যাঁ, এসেছে আজ সকালেই। ওর সঙ্গে ওর কলেজের এক অধ্যাপকও এসেছেন, সস্ত্রীক। হ্যাঁ, না, এমনি বেড়াতে। আচ্ছা, বলবো। দেবযানীকে বলবো ওদের দুজনকে আপনার দোকানে নিয়ে যেতে। আমার শরীর ভালোই আছে। আচ্ছা, রাখি। দেবযানী মুখ তুলে জানতে চাইল, বসন্ত কাকা? হ্যাঁ, আজিমগঞ্জ থেকে একটা ট্যাক্সিতে তোকে বুঝি আসতে দেখেছেন, তুই কিনা কনফার্ম করে নিলেন। কৌশিক পাকোড়া চিবাতে চিবাতে বলল, এই বসন্ত কাকাটি কে? স্থানীয় ভদ্রলোক, তা তো বোঝাই যায়। কি করেন? আপনাদের সঙ্গে সম্পর্কটাই বা কি?
দীনেশবাবু বসন্ত ঘোষের বিস্তারিত পরিচয় দিলেন। দেবযানীও নানান সংবাদ যোগান দিল। জানা গেল এই বসন্ত কুমার ঘোষ কর্নেল বিল পাঠকের বাল্যবন্ধু ও সহপাঠী। শুধু তাই নয়, দুজনের প্রগাঢ় বন্ধুত্ব। এই গ্রামেরই বাসিন্দা, সংসারে কেউ নেই, একেবারে একা মানুষ। বিয়ে থা করেননি। স্টেশন রোড যেখানে বাজার রোডে পড়েছে, সেখানে প্রকাণ্ড একটা স্টেশনারি স্টোর্স, নাম গায়ত্রী ভাণ্ডার। 3 তলা বাড়ি, 1 তলায় শোরুম ও দোকান, 2 তলায় গুদাম, 3 তলায় 2 কামরা ফ্ল্যাটে একটি কম্বাইন্ড হ্যান্ডকে নিয়ে কনফার্মড ব্যাচেলার বসন্তবাবু বাস করেন। কম্বাইন্ড হ্যান্ডের কাজ সামান্যই, কারণ দিনের বেলা পাঠক প্যালেস থেকে টিফিন ক্যারিয়ারে ওর মধ্যাহ্ন আহার আসে, আর সন্ধ্যায় মেমশায়ারের পাড়ে লম্বা একটা চক্কর মেরে বসন্ত কাকু পাঠক প্যালেসে উপস্থিত হন। 2 বন্ধুতে 2-3 হাত দাবা খেলা চলে। দেশের রাজনীতি, শেয়ার বাজার, ভোটের বাজার ইত্যাদির হদ্দমুদ্দ করে 2 বন্ধুতে 6 মাসে বসেন। রাত 9টা নাগাদ একটা 5 সেলের টর্চ জেলে বসন্ত কাকু আফটার ডিনার ওয়াক আ মাইল সারেন। বাধা জীবন, নিতান্ত নিরুপদ্রব। কর্নেল সাহেবের অত্যন্ত বিশ্বস্ত, নির্ভরযোগ্য বয়স্য। তার সঙ্গে পরামর্শ না করে কর্নেল কিছুই করেন না। সুজাতা দীনেশবাবুর কাছে জানতে চায়, তা কর্নেল পাঠকের এই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডটি হিমুর অ্যালোপ্যাথিক চিকিৎসা বা সাইকিয়াট্রিস্টকে দিয়ে দেখানোর বিষয়ে কি বলেন? দেবযানী উপর পড়া হয়ে বলল, তবেই হয়েছে। বসন্ত কাকু একজন আউট অ্যান্ড আউট ফেটালিস্ট। আমি কতবার বলেছি, কিন্তু ওর সেই ভদ্রলোকের এক কথা, এইসব ভবিতব্য মা ললাটঙ্ক লিখন। হরিদ্বারে গুরুদেবকে লিখেছি, দেখি তিনি কি জবাব দেন। দীনেশবাবু বললেন, বসন্তবাবু অত্যন্ত দৈব নির্ভর। তার 10 আঙ্গুলে 8টি গ্রহবরণ আংটি। হরিদ্বারে ওর এক গুরু বাবা আছেন। তিনি যদি বলেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নাকে কাঠি দিয়ে 3 বার হাঁচবে, তাহলে বালিশের পাশে কাঠি রেখে উনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শোবেন, 3 বার হাঁচবেন। 4র্থ হাঁচিটি থামাতে যদি তার মৃত্যু হয়, সোভি আচ্ছা। আশ্চর্য মানুষ। শান্তি সস্তায়ন, গ্রহতাবিজ আর যজ্ঞভস্যে ঘি ঢালা। আর কর্নেল পাঠক, তিনি তো হ্যানিম্যানের হদ্দমুদ্দ ছেড়েছেন ছেলের চিকিৎসার জন্য। আজ পালসেটিলা, তো কাল নাক্স ভূমিকা, তারপরেই সালফার 30, বেলেডোনা 200। হেন ওষুধ নেই যা হিমুকে খাওয়াননি। সুজাতা জানতে চায়, হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে ওর পসারটা কেমন? টাকার মাপকাঠিতে শূন্য, কারণ উনি ফি নেন না। তবে হ্যাঁ, স্বীকার করতেই হবে, ডক্টর বিল পাঠকের ওপর গ্রামের মানুষের অগাধ বিশ্বাস। সকাল 8টা থেকে 10টা উনি বৈঠকখানায় বসে রোগী দেখেন। গোনাগুন্তি 100টি। ভোর রাত থেকেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তার 2টি কারণ। 1, উনি একটি কপর্দক নেন না, ফি বা ওষুধ বাবদ। সবই মানব হিতার্থে ওর দান। বাইরে একটা দরিদ্র ভাণ্ডারের কৌটো আছে, তাতে যে যা ইচ্ছে ফেলতে পারে, নাও ফেলতে পারে। 2, ওর ওষুধ কথা বলে। সেদিক থেকে ধনন্তরী। একমাত্র ওর নিজের ছেলের চিকিৎসার ক্ষেত্রে উনি বোধহয় ব্যর্থ হয়েছেন। একটি দীর্ঘশ্বাস ফেলে কৌশিক বলে, আপনাদের গ্রামটার নাম আদমগড় না হয়ে হওয়া উচিত ছিল আজবগড়। তা যা বলেছেন। মেনে নিলেন হেডমাস্টার মশাই। মফস্বল আধা শহর অনুপাতে দোকানটি প্রকাণ্ড। ডিপার্টমেন্টাল স্টোর্স, স্টেশনারি, জামাকাপড়, বিছানাপত্র সব কিছুই একঠাই পাওয়ার ব্যবস্থা। দোকানে ঢুকে কৌশিকের মনে হলো বসন্ত কাকু একজন বিরাট ধনী লোক। এত বড় 3 তলা বাড়ির মালিক এবং এত প্রকাণ্ড দোকানের অধিকারী যখন। দেবযানী ওদের দুজনকে নানান গলিপথ দিয়ে দোকানের পিছন দিকে নিয়ে গেল। সেখানে একটা বিরাট সেক্রেটারিয়েট টেবিলের ওপ্রান্তে বসেছিলেন বসন্তবাবু। বয়স 50-এর কাছাকাছি। এক হারা পাখানো চেহারা, প্রায় 6 ফুটের কাছাকাছি, গৌরবর্ণ। ধুতি পাঞ্জাবি পরে তিনি বসেছিলেন। ওদের এগিয়ে আসতে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। যুক্ত করে নমস্কার করে বললেন, আসুন প্রফেসর সাহেব, মা লক্ষ্মী, আপনিও বসুন ওই চেয়ারটায়। 3 জনেই বসল ওর দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট চেয়ারে। বসন্তবাবু বললেন, প্রথমেই বলুন কি আনতে বলবো, গরম না ঠান্ডা?
সুজাতা বলে, আমরা এইমাত্র দেবযানীদের বাড়িতে কফি আর জলখাবার খেয়ে এসেছি। আপাতত আর কিছু খেতে পারবো না, তবে আমরা তো দিন দুয়েক থাকছি, আবার যখন আসব। ঠিক আছে মা, তাই হবে, কিন্তু আদমগড়ে আপনারা কি দেখতে এলেন বলুন তো মশাই? কৌশিক কৈফিয়ত দেয়, কলেজের ছেলেরা স্ট্রাইক করেছে, দিন সাথে ক্লাস হবে না। দেবযানী জানতে চাইল, আদমগড়ে যাবেন স্যার? আমি তো যাব দিন তিনেকের জন্য। ও বলল, এখানে পাঠক প্যালেসে অনেক দর্শনীয় কিউরিও আছে। তা আছে। আদমগড় একটি প্রাচীন জনপদ। আদম মানে এক সাহেবের পত্তন করেন। আদম নামে এক সাহেবের পত্তন করেন। আগে নাম ছিল সতীগ্রাম, পরে ওই আদম সাহেবের নামেই গ্রামটার নাম হয়ে যায় আদমগড়। কৌশিক জানতে চায়, আপনারা বোধহয় এখানকার অনেক দিনের বাসিন্দা? আরে না না, দুপুরুষের বাস। বিলুর জ্যাঠামশাই আমার বাবাকে তার সেক্রেটারি হিসেবে এখানে নিয়ে আসেন স্বাধীনতার পরের বছর, আমার জন্ম তার 3 বছর পরে। বিলুকে? ন্যাকা সাজে কৌশিক। বিলু মানে বিল উইলিয়াম পাঠক। বিলু মানে বিল উইলিয়াম পাঠক, আমার বাল্য বন্ধু। সেই এখন পাঠক ক্যাসেলের মালিক। আমরা দুজনেই এখানকার স্কুলে একই ক্লাসে পড়েছি। তারপর বিল মিলিটারিতে যোগ দেয়। এ দোকানটাও তাহলে দুপুরুষের? এবারও আন্দাজে ভুল হলো আপনার। এ দোকানটা বিলুই তৈরি করেছে, আমি দেখভাল করি মাত্র। এটা বিলুর গড়া একটা তাজমহল, গায়ত্রী ভাণ্ডার। গায়ত্রী ওর স্ত্রীর নাম। মাত্র 21 বছর বয়সে বেচারি মারা যায় অপঘাতে, বিয়ের মাত্র 5 বছরের মধ্যে। মিস্টার উইলিয়াম পাঠক তারপর আর বিয়ে করেননি? না, ও তো মিলিটারিতে চলে গেল। গায়ত্রীর মৃত্যুর সময় তার বাচ্চাটা নিতান্ত শিশু। তাকে মানুষ করে তোলে তার পিসিমা বাতাসি। তারও একটা বিরাট কাহিনী। দেবযানী বাধা দিয়ে বলে, আমি জানি, বাতাসি পিসির গল্পটা আমি ওদের শুনিয়ে দেবক্ষণ। বসন্তবাবু যেন একটু ক্ষুণ্ণ হলেন, জমাটি একটা কিস্সা বর্ণনার আনন্দ থেকে বঞ্চিত হয়ে। মধ্যাহ্ন আহারের সময় হয়ে এসেছিল। আরও খানিকক্ষণ এ কথা সে কথার পর ওরা ফিরে এলো হেডমাস্টার মশায়ের কোয়ার্টার্সে। আজ আর দই মাছ বানানোর সময় পায়নি দেবযানী। গিরি পিসিমার নিরামিষ রান্নাই আহার করলেন ওরা 3 জন। দেবযানী কিছুতেই একসঙ্গে বসল না, বলল, আমি পিসির সঙ্গে খেয়ে নেবক্ষণ। আসলে সে পরিবেশনের দায়িত্বটা পিসির ঘাড় থেকে নামাতে চেয়েছে মাত্র। সুজাতা আর কৌশিক ভদ্রতাসূচক প্রশংসা করল নিরামিষ রান্নার। আদমগড়ে ভালো রাঘবশাহী পাওয়া যায়। এপার বাংলা সম্ভবত রাজশাহী বা নাটোর থেকে কেউ এসে মিষ্টির দোকান দিয়েছে। দই রাঘবশাহী দিয়ে উপসংহারটা জমল জবর। আহারান্তে দেবযানী এসে জানতে চাইল, দুপুরে একটু ঘুমিয়ে নেবেন নাকি? কৌশিক বলে, দিবানিদ্রার অভ্যাস আমাদের দুজনের কারোরও নেই। তুমি বিলু কাকাকে জানিয়ে রেখেছ তো যে আমরা বিকালে ওর সঙ্গে আলাপ করতে যাচ্ছি, আর কিউরিও দেখতে? হ্যাঁ, রেখেছি, কিন্তু বিকালে নয়, 4:30 সময়। আর 4:30 মানে 4:30। বিলকাকুর একেবারে মিলিটারি টাইমিং। 4:35 গেলে হয়তো গিয়ে শুনবেন সাহেব এইমাত্র গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছেন। উনি ধরে নিয়েছিলেন যে আজ আপনারা আসবেন না। কৌশিক বলে, ঠিক আছে, আমার হাতঘড়ি আইএসটি দিচ্ছে। আমরা দুজন ঠিক 4টার মধ্যে তৈরি হয়ে নেব। চা পর্বটা নিশ্চয়ই পাঠক প্যালেসে হবে। তুমি বরং ওই বাতাসি পিসির গল্পটা শুনিয়ে দাও ততক্ষণ। বাতাসির জীবনটা বড় করুণ। ওর বাবা ছিলেন আলীনগরের একজন ধনবান বণিক, জাতিতে সাহা। প্রকাণ্ড মদের দোকান ছিল তার। বাতাসি তার জ্যেষ্ঠা কন্যা। সুপাত্রে তার বিবাহের ব্যবস্থাও করেছিলেন মোটা নগদ পণ দিয়ে। আলীনগর গ্রামটা আদমগড়ের পশ্চিমে মাইল 25 দূরে, সম্ভবত সিরাজউদ্দৌলার মাতামহের নামে, বাংলা বিহারের সীমান্তে, পশ্চিম বাংলায়। বিবাহরাত্রে বহু লোকের আমন্ত্রণ ছিল। বস্তুত শাহামশাই আলীনগরের যাবতীয় ভদ্রসমাজকে নিমন্ত্রণ করেছিলেন। প্রবেশদ্বারের উপর রসুন চৌকি। সকাল থেকে সেখানে সানাই বাজছে। শাহামশাইয়ের বিরাট বাড়ি, প্রকাণ্ড বাগান, দুপ্রান্তে 2টি প্যান্ডেল, একটি বরাসন,
সেখানে ফোল্ডিং চেয়ারে জমিয়ে বসেছেন বরযাত্রী দল। ওপাশে বিরাটতর নৈশ ভোজনের প্যান্ডেল, পংক্তি ভোজনের আয়োজন। বিবাহলগ্ন এক প্রহর রাত্রে পংক্তি ভোজন শুরু হয়ে গেছে। ভিতরে চক মিলানো বাড়ির উঠানে ছাদনাতলা, সেখানে পুরো ললনাদের সম্মিলিত হলুধ্বনি আর শঙ্খনিনাদে স্ত্রী আচার সাড়ম্বরে শেষ হতেই কনেকে পিঁড়ির ওপর বসিয়ে নিয়ে এলো সাহাবাবুর পুত্র, ভাইপো প্রভৃতিরা। 7 পাক ঘুরিয়ে কনেকে আলপনা দেওয়া পিঁড়িতে বসিয়ে দিল তারা। শালঙ্কারা কন্যা বসে আছে আলপনা দেওয়া পিঁড়িতে। কনের জ্যাঠামশাই সম্পদান করবেন। পুরোহিত মশাই ঘড়ি ধরে বসে আছেন। মাহেন্দ্র লগ্ন আসতে বিলম্ব নেই। বরযাত্রী কন্যাযাত্রী মিলিয়ে বিবাহ মণ্ডপে তখন অন্তত 100খানেক মানুষ। এমন সময় রে রে করে এসে পড়ল 2 জিপ ভর্তি সশস্ত্র ডাকাতের দল। তাদের হাতে বন্দুক নয়, সদ্য আমদানি অটোমেটিক স্টেন গান। খ্যাটা খ্যাটা করে মিনিটে 50 জনকে জমি সই সই করে দিতে পারে। সাহাবাবুর পাইক বড়কন্দাজেরা প্রতিবাদের সূচনা করতেই ওরা শুরু করে দিল খ্যাটা। দুধ দাঁড়িয়ে পালালো সকলে, যে যেখানে পারে। তবে ডাকাতরা ভদ্র। 2-5 জন মহিলার গলার হার, হাতের চুড়ি, কান ছিঁড়ে ঢেরি ঝুমকো কেড়ে নেওয়া ছাড়া সর্বসমক্ষে কারো শ্লীলতাহানি করেনি। শাহামশাই যে নগদ পণ দিয়েছিলেন সেটা দর্শনধারী করতে রৌপ্য মুদ্রায় পিতলের কলসিতে ভর্তি ছিল। ডাকাতরা সেটা উঠিয়ে নিয়ে গেল, আর উঠিয়ে নিয়ে গেল শালঙ্করা হবু নববধূকে। এই হইচইয়ের মধ্যে বোধ করি মাহেন্দ্রক্ষণটা এসেছে এবং চলেও গেছে। বিবাহ মণ্ডপে নেমে এসেছে শ্মশানের স্তব্ধতা। পুলিশ কিছুই করতে পারেনি, খুঁজেই পায়নি ডাকাতদের আস্তানা। বিল পাঠক, তখন তিনি কর্নেল নন, মেজরও নন, ক্যাপ্টেন পাঠক, তার নিজস্ব গুপ্তচর বাহিনীর মাধ্যমে সন্ধান পেলেন ডাকাতদের গোপন আস্তানার। সেটা ওই আলীনগরের উত্তরে একটা ঘন জঙ্গলের ভিতরে। জঙ্গলটার নাম কঙ্কালীতলা। ক্যাপ্টেন উইলিয়াম পাঠক তখনও ছিলেন এলাকার দণ্ডমুণ্ডের কর্তা। মাত্র 7 জন দুঃসাহসী কমান্ডো অনুচরকে নিয়ে তিনি হানা দিলেন ডাকাত দলের আস্তানায়। অপারেশন নববধূ উদ্ধার। ওরা অপ্রস্তুত ছিল, এই আক্রমণের আশঙ্কাই করেনি। অধিকাংশ প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিল। 3 জন প্রাণ দিয়েছিল প্রতিবাদ করতে গিয়ে। নগদ বা গয়না উদ্ধার করতে পারেননি, কিন্তু বন্দিনী নববধূকে উদ্ধার করে আনতে পেরেছিলেন। আনন্দের কথা, পুলিশ ক্যাপ্টেন পাঠকের বিরুদ্ধে নরহত্যার চার্জ ফ্রেম করেনি। তেমনি দুঃখের কথা, বাতাসিকে কোনো পক্ষই ফিরিয়ে নিতে রাজি হল না, না পিতৃপক্ষ না শ্বশুরবাড়ি। বাতাসি কাঁদতে এসে আশ্রয় নিল পাঠক প্যালেসে। বাতাসির দুঃখের কাহিনীর পরিণতি সেই গ্রাম্য ছড়াটিতে বিধৃত। সুন্দরীরে বিয়ে দিলেম ডাকাত দলের মেলে। ছড়া শেষ হলেও জীবন চলতে থাকে। বিল পাঠক একদিন হঠাৎ জানতে পারলেন ডাকাত দলের বন্দিদশা থেকে যে হতভাগিনীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন সে তার পেট কোচরে নিয়ে অজান্তে নিয়ে এসেছিল একটি অজাত ভ্রূণ। কি কেলেঙ্কারি! তখনও বিল পাঠক বিবাহ করেননি। বাতাসি আত্মহত্যা করতে চেয়েছিল। দৃঢ় মুষ্টিতে তাকে বাধা দিয়েছিলেন পুরুষ সিংহ উইলিয়াম পাঠক। না, বাতাসি আত্মহত্যা করলে তার চরম পরাজয়। উনি পরামর্শ করলেন ওর বাল্যবন্ধুর সঙ্গে, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বসন্ত ঘোষের সঙ্গে। বসন্ত কুমার নাকি বলেছিলেন, দেবযানী অবশ্য সন্দেহাতীতভাবে জানে না, তবে এটাই গ্রামের সকলের বিশ্বাস। বসন্ত কুমার বন্ধুকে বলেছিলেন, তুমি যদি চাও তাহলে আমি এই বাতাসিকে হিন্দু ধর্মমতে বিবাহ করতে প্রস্তুত। ওর সন্তানকে আমার সন্তান বলেই পরিচয় দেব আমি। বিল পাঠক স্বীকৃত হননি। তিনি একজন বিহারী পাত্রকে ধরে আনলেন। সে লোকটা স্বীকার করল সামাজিক বিবাহে সে মন্ত্র পাঠ করবে, বরপণটা নগদ গুনে নেবে এবং ফুলসজ্জার লোভনীয় আকর্ষণকে দমন করে চিরকালের মতো হাওয়া হয়ে যাবে। বরপণটা সে নিচ্ছে বাতাসির অজাত সন্তানকে বৈধতা দান করতে, তাকে একটি পিতৃ পরিচয় দিতে। এইমাত্র ক্যাপ্টেন পাঠক তাকে জনান্তিকে ডেকে বলেছিলেন, নগদ টাকা গুনে নিয়ে তুমি তোমার ছাপড়া জেলার গ্রামে ফিরে যাও, বিয়ে শাদী করো, ঘর সংসার পাতো। যদি কোনোদিন শুনি তুমি ধর্মপত্নীর সন্ধানে এখানে ঘুরঘুর করছো, আমি কিন্তু তোমার মাথার খুলি উড়িয়ে দেব। লোকটা গরুর পক্ষীর মতো জোড়ো হস্তে মহাবীরজির নামে শপথ করেছিল। ইয়াদ রাহেগা সরকার,
मैं भी नहीं लौटूंगा। সত্যি সে কোনোদিন ফিরে আসেনি আর। বাতাসির সন্তান হিমুর প্রায় সমবয়সী সে। পিতার উপাধিটা পেয়েছিল এভাবে, শরৎকুমার পাণ্ডে। হিমুর নামটা হেমন্ত ওই শরতের সঙ্গে মিলিয়ে। শরৎ মানুষ হয়েছে এই পাঠক কাছেলেই। তার তথাকথিত পিতৃদেব বোধ করি তার মাথার খুলির মায়ায় আর কোনোদিন এই গ্রামে ফিরে আসেননি। ভারতীয় সময়ে বিকেল 4:27 পাঠক প্যালেসের কল বেলে আঙ্গুল ছোঁয়ালো কৌশিক। ভিতরে বহু দূরে একটা সুরেলা মিষ্টি গানের রেশ বাজতে শুরু হতেই সদর দরজা গেল খুলে। একজন প্রৌঢ়মতো লোক দ্বারের ও প্রান্তে দাঁড়িয়ে নিচু হয়ে নমস্কার করে বলল, আসুন বাবু, আসুন মাঠান। সাহেব আমারে জানিয়ে রেখেছিলেন আপনারা 4:30 সময় আসবেন। আসুন এবাগে এই বৈঠকখানা ঘরে। কৌশিক, দেবযানী আর সুজাতা চওড়া করিডোর পার হয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। প্রৌঢ় লোকটা দরজা খুলে একপাশে সরে দাঁড়িয়ে 2 হাত চিতিয়ে এমন ভঙ্গি করল যার আক্ষরিক অভিধান, আস্তে আজ্ঞা হোক। দেবযানী জানতে চাইল, ভালো আছো তো বটুকদা? আছি দিদিমণি, তবে খোকার মায়ের শরীর গতিকটা ভালো যাচ্ছে না। কি হয়েছে বৌদির? কি যে হয়েছেন তা কেমন করে বুঝব বলুন? কলেরা হলেও সাদা সাদা বড়ি, সাপে কামড়ালেও তাই। এ তল্লাটে কি যাতে চিকিৎসা হচ্ছে তা তো আপনি ভালোই জানেন। হাঁটতে চলতে পারে? তাহলে ওকে একবার শ্রীধর জেঠুর কাছে লুকিয়ে লুকিয়ে দেখিয়ে আনো না। সন্ধ্যাবেলা সাহেব যখন দাবায় বুধ হয়ে থাকে। বটুক দুহাতে নিজের 2 কর্ণমূল স্পর্শ করে বললে, আমার ঘাড়ে একটাই মাথা দিদিমণি। তারপর কৌশিকের দিকে ফিরে বললে, সাহেবরা এখনই আসবেন, আমি খবরটা দিয়ে আসি। সাহেবরা মানে? জানতে চায় সুজাতা। কাকাবাবু আজ সকাল সকাল এসে গেছেন, বসেন আপনারা। বটুক ঘর থেকে নিষ্ক্রান্ত হতেই কৌশিক জানতে চায়, কাকাবাবু নিশ্চয়ই সে মিস্টার ঘোষ, কিন্তু শ্রীধর জেঠুটি কে? আদমগড়ের একমাত্র অ্যালোপ্যাথিক ডাক্তার, বৃদ্ধ। নেভিল দাদুর আমল থেকে এখানে প্র্যাকটিস করছেন। বিলকাকু তাকে আদমগড় থেকে বিতাড়িত করেননি। তাকে দিয়েই হেমন্তকে একবার দেখানো যায় না? ওই তোমার বিলকাকু যখন বসন্ত কাকুর সঙ্গে দাবায় বুধ হয়ে থাকেন। দেবযানী হেসে বললে, আমার ঘাড়েও একটাই মাথা স্যার। তখনই ফিরে এলো বটুক, বললে, সাহেব টয়লেটে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। তারপর একটু ইতস্তত করে কৌশিককে বললে, আপনি মানে আমারে চিনতে পারলেন না বাবু? আমারে আপনি একদিন ব্যারিস্টার সাহেবের ঘর থেকে খেদায় দিয়েছিলেন, মনে নেই? আমি বটুক মণ্ডল। তারাতলার সন্তোষী মা যখন খাড়া হচ্ছিলেন তখন ওখানে আমার একটা পানের দোকান ছিল। কৌশিক এতক্ষণে ওকে লক্ষ্য করে দেখে। হ্যাঁ, লোকটাকে তাই প্রথম থেকে চেনা চেনা লাগছিল। কৌতূহলী কনের কাটা কেসে আদালতে সাক্ষী দিয়েছিল লোকটা। ওর সাক্ষ্য দেবার আগের দিন বাসু সাহেবের চেম্বারে এসে মিথ্যে সাক্ষ্য দেবার একটা তির্যক প্রস্তাব দিতে গিয়ে বাসু সাহেবের কাছে ধমক খায়। এতক্ষণে সব কথা মনে পড়েছে কৌশিকের, কিন্তু সে কথা অস্বীকার করে বলে, না, তারাতলার সন্তোষী মা অ্যাপার্টমেন্টে আমি তো কোনোদিন যাইনি। আগে না, আপনি যাননি, গেছিলেন তো আপনার মামা সেই ব্যারিস্টার সাহেব। কৌশিককে জবাব দিতে হলো না, কারণ সেই মুহূর্তেই করিডোরে যুগল পদশব্দ শ্রুত হলো, আর তৎক্ষণাৎ বটুক শুরুত করে সরে পড়ল। বৈঠকখানায় ঘড়িতে ঢং করে 4:30 বাজল। উইলিয়াম পাঠকের পরনে সাদা পায়জামা, ঊর্ধ্বাঙ্গে একটি সিল্কের গাউন, হাতে চুরুট, শ্যামবর্ণ, কিছুটা খর্বকায়, তবে অত্যন্ত বলিষ্ঠ দেহায়ব, দাড়ি কামানো, চোখে বাহারি চশমা, আর নাকের ডগায় একজোড়া মিলিটারি সূচাগ্র গোঁফ। গল্পটি মাঝামাঝি পর্যন্ত শোনা হয়ে গিয়েছে। আশা করি গল্পটি ভালো লেগেছে বিধায় আপনারা এ পর্যন্ত শুনেছেন। যদি গল্পটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে গল্পটি শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে সাহায্য করবেন। তাহলে গল্পে চলে যাই। ঘরে প্রবেশ করতে করতেই বলছিলেন, গুড আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান।
পিছন পিছন এলেন বসন্তবাবু, তার দীর্ঘ সগৌর দেহায়ব নিয়ে, পরিধানে ধুতি পাঞ্জাবি, দুহাতে ৮ ডজন গ্রহবরণ অঙ্গুরীয়। ওরা এসে বসেছেন কি বসেননি, চায়ের সরঞ্জাম নিয়ে হাজির হলো একজন অবগুণ্ঠনবতী, তার পিছন পিছন আর একজন ভদ্র মহিলা। প্রথম জনের সাজ পোশাকে বোঝা যায় যে সে ভৃত্য শ্রেণীর, কিন্তু পশ্চাৎবর্তিনী আভিজাত্য মণ্ডিত। বয়স আন্দাজ ৪৫-৪৬। ইনিও শ্যামবর্ণা, কিছুটা স্থূলকায়া, কিন্তু মুখটি ভারী মিষ্টি। যৌবন এখনো বিদায় নেয়নি তার দেহমন থেকে। সবাইকে সমবেতভাবে যুক্ত করে নমস্কার করলেন। দেবযানী বলে, কেমন আছেন পিসিমা? বাতাসি পিসি সে প্রশ্নের জবাব না দিয়ে বললেন, তুমি এমন অসময়ে চলে এলে যে? কলেজ কামাই হবে না? না, ছাত্ররা স্ট্রাইক করেছে। শরৎদা কোথায়? ও এখন কলকাতায় গেস্টকিন উইলিয়ামসে একটা চাকরি পেয়ে গেছে। ওমা, তা তো জানতাম না। কবে? ওর টেলিফোন নাম্বারটা দেবেন, কলকাতায় ফিরে যোগাযোগ করব। তাহলে তো আপনার কাছে একটা জব্বর খাওয়া পাওনা হয়েছে, তাই না পিসিমা? তা তো হয়েইছে, কাল দুপুরে সেটা হতে পারে। তাহলে এদের দুজনকেও নিয়ে এসো, হেডমাস্টার মশাইকেও। গিরি পিসিমা তো আমার হাতে খাবেন না। সুজাতা বলে, এ তো ভারী মজার কথা, আপনার সঙ্গে ভালো করে আলাপ হবার আগেই নেমন্তন্নের অফার। বসন্ত ঘোষ বলে ওঠেন, এটাই পাঠক প্যালেসের ট্র্যাডিশন। আদমগড়ের নবাগত কেউ এলেই তার নিমন্ত্রণ হয়। আলাপ পরিচয়টা হয় আহারের টেবিলে। কি বলো বিলু? উইলিয়াম পাঠক বলেন, আমাকে তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছ না তোমরা। মধ্যাহ্ন আহার তো পরের কথা, আপাতত কে চা নেবেন, কে কফি, কে চিনি খান, আর কার লিকার, তাই তো স্থির হয়নি এখনো। সুজাতার নজর পড়ল টেবিলের দিকে। অবগুণ্ঠনবতী ততক্ষণে কাপ, ডিশ, টিপট, কফিপট, দুধ চিনির পাত্র সাজিয়ে ফেলেছে। ওই সঙ্গে একটা প্লেটে ৩-৪ রকমের বিস্কুট আর ফিশ ফিঙ্গার। সুজাতা নিজের জন্য ১ কাপ চা ঢেলে নিল। কৌশিক বলল, আমারটা কফি। অবগুণ্ঠনবতীর বাকিটা জানা ছিল। কর্তামশাই এবং কাকাবাবু চায়ে কে কতটা চিনি নেন তার হিসাব। দেবযানীর দিকে ফিরে ফিসফিস করে জানতে চায়, আপনারে কি দেব দিদিমণি? দেবযানী তার দিকে ফিরে বললে, আমি নিজেটা বানিয়ে নিচ্ছি, তোমাকে ভাবতে হবে না। কিন্তু কি হয়েছে গো তোমার? বটুকদা বললে তোমার নাকি অসুখ করেছে। কি অসুখ? বটুকের স্ত্রী জবাব দেবার সুযোগ পেল না, কারণ তার আগেই কর্নেল বলে ওঠেন, ওই তোমাদের দোষ দেবী। মানুষের শরীরে নানা জাতের উপসর্গ হয়, তার নিরাময়ের ব্যবস্থা করতে হয়। উপসর্গগুলিকে একত্র করে এক একটা অ্যালোপ্যাথিক অসুখের তকমা সেটে দেওয়া হচ্ছে প্রাচীন চিন্তাধারা। সৌদামিনীর কী জাতীয় উপসর্গ আর তার নিরাময়ের জন্য কত পটেনশিয়ালের কোন ঔষধ দিয়েছি তা শুনলে কিছু বুঝবে। কৌশিক প্রসঙ্গটা পরিবর্তন করে জানতে চায়, হেমন্তবাবুকে দেখছি না যে, সে কি বাড়ি নেই? কর্নেলের স্পষ্টতই ভ্রুকুঞ্চন হল। কৌশিকের দিকে ফিরে বললে, হেমুর কথা দেবযানী আপনাদের বলেছে দেখছি। হ্যাঁ, সে বাড়িতে আছে, তবে তার শরীরটা আজ ভালো নেই। নিজের ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। তারপর এখানে কতদিন থাকছেন? আমার কিউরিও কালেকশন যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আলো থাকতে থাকতে এখনই উঠে পড়তে হবে। সন্ধ্যার ঝোঁকে প্রায় লোডশেডিং হয় আজকাল। স্পষ্টই বোঝা গেল হিমুর প্রসঙ্গ তিনি আলোচনা করতে অনিচ্ছুক। চা পানান্তে কর্নেল সাহেব ওদের গোটা বাড়িটা ঘুরিয়ে দেখালেন। দ্বিতল প্রাসাদ, সামনের দিকে একসার ডোরিক স্তম্ভ সোজা দোতলা পর্যন্ত উঠে গেছে। তার উপর নানা কারুকার্য খচিত অ্যান্টাব্লেচার, পঙ্খের কাজ করা। দুপ্রান্তে কর্ণকোপিয়া, হাতে 2টি ডানামেলা পরি। মার্বেলের নয়, চুন সুরকির কাঠামোতে পঙ্খের কাজ। একতলায় প্রবেশপথের এক একটি পাশে 2টি করে প্রকাণ্ড হলকামরা। এখানে বাস করে না কেউ। প্রতিটি ঘরের দরজায় কোলাপসেবল গেটে ভারী তালা। প্রথম কামরাটি বোধহয় সেকালে নাচ ঘর ছিল, পরে বিলিয়ার্ড রুম, ইদানিং সেটি কিউরিও রুম। তার পাশেরটি অস্ত্রাগার। করিডোরের বিপরীতে প্রথম কামরাটি মিউজিয়াম, আর তার পাশেরটি চিত্রশালা। বাড়ির বয়স আন্দাজ করা শক্ত, তবে শতখানেকের বেশি হবে। পিছন দিকে কিছু আউটহাউস, সেখানে দ্বারপাল, ড্রাইভার, ঠাকুর চাকরদের বাস। এপাশে একটু দূরে, যেটা এককালে অশ্বাবাস ছিল,
সেটি ভেঙে ফেলে বানানো হয়েছে মোটর গ্যারেজ। কর্নেল সাহেবের গাড়িখানা আদমগড়ের সরু রাস্তার তুলনায় নিতান্ত বেমানান। সিডান বডি সেকেলে বাইক, তার পাশেই রাখা আছে হিমুর হিরো হোন্ডা আর শরতের মারুতি সুজুকি। কর্নেল সাহেব প্রথমেই ওদের নিয়ে গেলেন অস্ত্রশালায়। 2-250 বছরের পুরাতন নানান মারণাস্ত্র সার দিয়ে সাজানো, নবাবী আমলের গাদা বন্দুক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টেনগান পর্যন্ত। এই সংগ্রহশালাটি নাকি সযত্নে গড়ে তোলেন ব্রিগেডিয়ার পাঠক। একটি কাচের শোকেসে রাখা আছে বংশের আদিপুরুষ মেজর অ্যাডামসের ব্যক্তিগত তলোয়ারটি। বাঁকা নবাবী তরবারি নয়, ভিক্টোরিয়া যুগের ডবল এজড স্টেট সোর্ড, তার মুঠে হাতির দাঁতের কাজ করা। নানান জাতের একনলা দোনলা বন্দুক, রাইফেলের ভিড়ে সেটিকে রাখা হয়েছে একটা উঁচু পাতপিঠের উপর। তেমনি বিশেষভাবে প্রদর্শিত হয়েছে আরেকটি রিভলভার, এটিও মণিমুক্তা খচিত শৌখিন মৃত্যুদূত। কাচের শোকেসের নিচে পিতলের প্লাকে ইংরেজিতে খোদাই করা আছে ক্যাপ্টেন হোরেস কিলপ্যাট্রিকের ব্যক্তিগত রিভলভার। কৌশিক সুযোগটা ছাড়ল না, জানতে চাইল, আপনাদের আদিপুরুষ ছিলেন অ্যাডামস, তারপর কিলপ্যাট্রিক হলেন কি করে? কর্নেল জবাব দিলেন না, তাকিয়ে দেখলেন বন্ধুভর বসন্তের দিকে। বসন্ত বললেন, বিস্তারিত আপনারা জানতে পারবেন হেডমাস্টার মশাইয়ের কাছে। সংক্ষেপে বলতে পারি, প্রায় 100 বছর ধরে আদি পাত্তনিদার অ্যাডামস সাহেবের বংশপুরুষেরা এই আদমগড়ের জমিদার ছিলেন। শুনেছি পঞ্চম পুরুষের কোনো পুত্র সন্তান ছিল না, তার একমাত্র কন্যা বিবাহ করেছিল ওই ক্যাপ্টেন হোরেস কিলপ্যাট্রিককে। সেটা নীলকর সাহেবদের আমল। কিলপ্যাট্রিক এখানে নীলের চাষ শুরু করেন, কিন্তু 2-1 পুরুষের মধ্যেই নীল চাষের ব্যবসায় মন্দা পড়ে যায়। জার্মানিতে সিনথেটিক নীল আবিষ্কৃত হওয়ার পর কিলপ্যাট্রিকদের রবরবা কমে যায়। তারা ধানের জমি কিনে চাষবাসে মন দেন। পরে, অনেক পরে, বিলুর জ্যাঠা রবিন কিলপ্যাট্রিক এফিডেভিট করে কিলপ্যাট্রিক থেকে ভারতীয় পাঠক উপাধি গ্রহণ করেন। দীনেশবাবু বলতে পারবেন রবিন নামটা উনি রবীন্দ্রনাথের নামের খাতিরে পরিবর্তন করেন কিনা, আর বঙ্কিমচন্দ্রের ভবানী পাঠকের উপাধিটা প্যাট্রিকের ধনী সাজুজ্যের খাতিরে উনি লেখকের বদলে পাঠক হতে চেয়েছিলেন কিনা। দ্বিতীয় হল কামরাটা জাদুঘরের অনুকরণে। সেটাতে নানান জাতের জীবজন্তু, পশু পাখি, পোকামাকড়, প্রজাপতি ও সরীসৃপ স্টাফ করে সাজানো। কাঠবিড়ালি, বনবিড়াল, হরিণ, বাঘ, পাখির মধ্যে ময়ূর, বেনেবউ, হাড়ি চাচা, হাড় গিলে ধনেশ। একটি কাচের শোকেস কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। সুজাতা জানতে চায়, এটাই কি আছে? কর্নেল হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। ধীরপদে তিনি জাদুঘরের বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালেন চুরুট ধরাতে। জাদুঘরের ভিতর ধূমপান নিষেধ। বসন্তবাবু নিচু হয়ে কালো কাপড়ের ঢাকাটা সরিয়ে দিলেন। দেখা গেল একটা সাপ কৃত্রিম গুহা থেকে বিঘৎখানেক মাথা বার করে আছে। মাথাটা ত্রিকোণাকৃতি, তাতে একটা সাদা তীরচিহ্ন, ধূসর পাটল বর্ণের দেহাবয়ব, তার কিনার দিয়ে ইংরেজি ভি অক্ষরের আলিম্পন। সুজাতা জিজ্ঞেস করল, কি সাপ এটা? ঢাকা দিয়ে রাখা ছিল কেন? বসন্তবাবু আর চোখে বন্ধুবরকে দেখে নিয়ে নিম্ন স্বরে বললেন, আজ থেকে 23 বছর আগে ওই বিষধর সাপটির দংশনেই গায়ত্রী মারা যায়। সুজাতা নিজের অজান্তেই প্রশ্ন করে বসে, সর্পদংশনে? কোথায়? একটা দীর্ঘশ্বাস পড়ল বসন্তবাবুর। বললেন, বিস্তারিত পরে বলবো, আসুন, বিল বাইরে অপেক্ষা করছি। সুজাতা তবু বলে, কি জাত এই সাপটার? বসন্তবাবু বললেন, বাংলা নাম বঙ্করাজ, ইংরেজি নামটা মনে থাকে না, ওই পেতলের প্লাকে লেখা আছে। আসুন। কৌশিক আগেই নেমপ্লেটটা লক্ষ্য করেছে। স্মরণশক্তির ওপর আস্থা না রেখে নোটবুকে চট করে টুকে নিয়েছে স্কেলড ভাইপার, একিস কারিনাটুস। করিডোরের ওপাশে চিত্রশালা, লম্বাটে ঘর, তাতে শুধুই পূর্বপুরুষদের চিত্র, কিছু তৈলচিত্র, কিছু পেন অ্যান্ড ইঙ্ক, শেষ যুগেরগুলি ফটোগ্রাফ। হলঘরের এক প্রান্তে মেজর অ্যাডামসের একটি তৈলচিত্র, মোটা সোনালি কাজ করা লাক্ষার বর্ডার দিয়ে বাঁধানো, অশ্বারোহী মূর্তি, সামরিক সজ্জায় সজ্জিত, পশ্চাৎপট গাঢ় কালিমায় লিপ্ত, অশ্বটি ফেন শুভ্র। অ্যাডামসের পরিধানে কোম্পানি আমলের মিলিটারি পোশাক,
কোমরবন্ধে রিজু তরবারি, পিঠে আগ্নেয়াস্ত্র, হাতে একটি বাইনোকুলার। এই চিত্রের বিপরীত প্রাচীরে প্রলম্বিত আছে ক্যাপ্টেন হোরেস কিলপ্যাট্রিকের একটি এজিং। ইনিও অশ্বারোহী, তবে যুদ্ধের পোশাক নয়, শিকারীর। তার দুপাশে 4-5টি শিকারী কুকুর, সম্ভবত পয়েন্টার। এই দুটি বিপরীত চিত্র প্রাচীরের পরস্পরের মুখোমুখি। আকারে চিত্রশালার বৃহত্তম চিত্রত্রয়ীর দুটি, তৃতীয়টি প্রবেশপথের বিপরীতে। এটিও প্রকাণ্ড, ক্যানভাসের ওপর তেল রঙে আঁকা, চওড়া কারুকার্য খচিত লাক্ষার ওপর সোনালি কাজ করা বর্ডার। অপরূপ সুন্দরী একটি ষোড়শীর আবক্ষ আলেখ্য। আবক্ষ ঠিক নয়, জানুর উপর তার হাত দুটিও আঁকা হয়েছে। বামতালুর ওপর দক্ষিণ করতালটি স্থাপন করে সে শিল্পীর দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসছে। হাসিটা তার ওষ্ঠপ্রান্তে নয়, চোখের কোণে। আশ্চর্য! শিল্পী লোভ চিত্রশালার সর্ববিখ্যাত বিশ্বনন্দিত আলেখ্যর ভঙ্গিতে মেয়েটিকে ধরেছেন। রহস্যময়ীর আলেখ্যে একটা তারিখ আছে, শিল্পীর স্বাক্ষর নেই কিন্তু। সকলেই নির্বাক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ছবিখানির দিকে। বলা শক্ত, সে মুগ্ধতার জন্য কতখানি দায়ী যুবতীর ঈশ্বরদত্ত সৌন্দর্য, আর কতখানি রূপদক্ষের ঈশ্বরদত্ত বর্ণিকা ভঙ্গ। নীরবতা ভঙ্গ করে প্রথম কথা বলল দেবযানী। গায়ত্রী কাকিমা? সেটা আন্দাজ করা গিয়েছিল প্রথমেই। সুজাতা জানতে চায়, এটা কি ওর কুমারী জীবনে আঁকা নাকি বিবাহের পর? বসন্তবাবু জবাব দিলেন না। কর্নেল বললেন, এটুকু বলতে পারি, আমি কোনো প্রফেশনাল চিত্রকরকে অর্থমূল্যে বিনিয়োগ করিনি। তার মানে এটি ওর কুমারী জীবনের পোর্ট্রেট? তার মানে কি তাই? আমি বরং একটা প্রতিপ্রশ্ন করি। ছবিতে কিন্তু একজন নয়, দুজন আছে। আপনাদের নজরে পড়েছে? দুজন? অসম্ভব। গোয়েন্দা দম্পতি রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও দ্বিতীয় কোনো প্রাণীর সন্ধান পেল না। শত প্রণোদিত হয়ে কর্নেল সাহেবই রহস্যটা সহাস্যে ভেদ করে দিলেন। গায়ত্রীর এই আলেখাটি যখন আঁকা হয় তখন সে ছিল অন্তঃসত্ত্বা। তার দেহের অভ্যন্তরে প্রাণবন্ত হচ্ছিল একটি অজাত ভ্রূণ। মাত্র 2 মাস বয়স তার। হেমন্ত। শিল্পী তা নিশ্চয়ই জানতেন না, জানত গায়ত্রী নিজে। সুজাতা বলে, বোধ করি তাই ওর মোনালিজা মার্কা মাতৃত্বের হাসিটি। কৌশিক প্রতিবাদ করে, আর ইউ শিওর? মোনালিজা হাসিতে শুধু মাতৃত্বের ব্যঞ্জনা? লিওনার্দো যখন তার ছবি আঁকেন তখন মোনালিজা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন না। কর্নেল বলেন, মোনালিজার কথা থাক, গায়ত্রী তাই ছিল। ওর ওষ্ঠপ্রান্তে, না ওষ্ঠে নয়, চোখের কোণায় যে হাসির আভাস তা হচ্ছে তার আসন্ন মাতৃত্বের। কৌশিক বলে, এটা এই চিত্রশালার কোনো শরণাতীত কালের শিল্পকর্ম নয়, প্রফেশনাল অর অ্যামেচার। শিল্পীর নামটি কি? কর্নেল বলেন, শিল্পী যে তার নিজের নামটি গোপন রাখতে চান সে কথা সহজেই বোঝা যায় চিত্রে তার কোনো স্বাক্ষর না থাকায়। এটুকু শুধু জানাতে পারি যে সৃষ্টির আনন্দে শিল্পী এই অনবদ্য তৈলচিত্রটি এঁকেছিলেন, এবং আরও জানাতে পারি এই তৈলচিত্রটি শিল্পীর জীবনের সর্বশেষ শিল্প সৃষ্টির প্রয়াস। সর্বশেষ শিল্প সৃষ্টি? তার মানে এরপরে তিনি আর কোনো ছবি আঁকেননি? কেন? কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু? সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এ প্রশ্নের জবাব না দিয়ে বসন্তবাবু আলোচনার জবনিকাপাত ঘটালেন। বন্ধুর দিকে ফিরে বললেন, বিলু, তুমি একবার দোতলায় যাও, হিমু অনেকক্ষণ একা একা পড়ে আছে। এদের দিকে ফিরে বলেন, আসুন আপনারা, আমরা বরং বৈঠকখানা ঘরে গিয়ে বসি। ওরা চিত্রশালা থেকে নির্গত হয়ে করিডোর ধরে এগিয়ে যান। খিদমতগারেরা কোলাপসিবল গেটে তালা লাগাতে থাকে। সুজাতা বসন্তবাবুকে প্রশ্ন করে, কৌশিকের প্রশ্নের জবাবটা কিন্তু মুলতুবি আছে। ওই ছবিখানা আঁকার পরেই আকস্মিক দুর্ঘটনায় কি শিল্পীর মৃত্যু হয়েছিল? বসন্তবাবু একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, শিল্পের এবং শিল্পের বিষয়বস্তুর। সুজাতা জানতে চাইছিল তার মানেটা কি, কিন্তু সে প্রশ্ন করার আগেই দেবযানী অন্য একটা কথা বলে ওঠে। কর্নেল হনহনিয়ে দ্বিতলে উঠে যাচ্ছিলেন। তার পিছন পিছন প্রায় দৌড়ে ছুটে গেল দেবযানী। শোনা গেল তার উদ্গ্রীব কণ্ঠস্বর, আঙ্কেল! সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছেন কর্নেল। দেবযানী তার কাছাকাছি এসে অনুচ্চস্বরে কি যেন অনুমতি চাইল। কথাগুলো শোনা গেল না,
কিন্তু বোঝা গেল, কারণ তারপর ওরা দুজন একসঙ্গে দ্বিতলে উঠে গেলেন। বৈঠকখানায় ফিরে এসে সকলে জমিয়ে বসার পর বসন্তবাবু জানতে চাইলেন, আরেক রাউন্ড চা কফি হবে নাকি? প্রফেসর মিত্র যদি ইচ্ছে করেন তাহলে ড্রিঙ্কসের ব্যবস্থাও করা যায়। কর্নেলের সব রকম আয়োজনই আছে। কৌশিক বলে, সেসব থাক, আপনি বরং বলুন কিভাবে গায়ত্রী দেবী সর্পদংশনে মারা গেলেন? ঘটনাটা কোথায় ঘটেছিল? বসন্ত জানলা পথে দূর দিগন্তে দৃষ্টি মেলে বললেন, এ বাড়িতেই। 20শে সেপ্টেম্বর 76 সাল। সেটা ছিল সে বছরের দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সন্ধ্যাবেলা। বাড়ির প্রায় সবাই গেছে মেম সাহেবের বিসর্জন দেখতে। বাড়িতে ছিলেন কর্নেল সস্ত্রীক আর বাতাসি। সে বস্তুত ছিল গায়ত্রীর সহচরী, ইংরেজিতে যাকে বলে কম্পেনিয়ন। কর্নেল বাড়ির পিছনের বাগানে বেতের পোর্টেবল চেয়ার পেতে সান্ধ্য চায়ের আসরে বসেছিলেন। বাতাসি রান্নাঘর থেকে বিস্কিট আনতে গেছে। কর্নেল পর থেকে কাপে চা ঢালছেন। এমন সময় গায়ত্রী চিৎকার করে উঠল, ওহ, আমাকে কিসে যেন কামড়ালো। লাফিয়ে উঠলেন কর্নেল। টেবিলের ওপর ছিল একটি 5 সেলের বড় টর্চ। মাটিতে আলো ফেলতেই দেখতে পেলেন সাপটা এঁকে বেঁকে লতিয়ে লতিয়ে ঝোপঝাড়ের দিকে লুকিয়ে পড়তে চাইছে। কর্নেল অকুতভয়ে লাফ দিয়ে পড়লেন তার উপর। টর্চের প্রচণ্ড আঘাতে থেতলে দিলেন তার মেরুদণ্ডটা। প্রতিবর্তী প্রেরণায় সাপটা মাথা ঘুরিয়ে দংশন করল ওর বাঁ হাতের কবজিতে, কিন্তু ছোবলটা আংশিকভাবে পড়ল ওর ঘড়ির মেটাল ব্যান্ডের উপর। তাছাড়া গায়ত্রীকে দংশন করার ঠিক পরেই সাপটার বিষভাণ্ডে যথেষ্ট গরল সঞ্চিত হয়নি। ফলে কর্নেলের কিছুই হলো না। উনি স্ত্রীর দিকে পেছন ফিরে দেখলেন গায়ত্রী নেতিয়ে পড়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। কর্নেল দেখলেন গায়ত্রীর বাঁ পায়ে কাফ মাসলের দুটি দংশন ক্ষত। চিৎকার করে উনি বাতাসিকে ডাকলেন। পকেট থেকে রুমাল বার করে দংশন ক্ষতের একটু উপরে টর্নিকয়েড বেঁধে দিলেন। বাতাসি একটা গামছা নিয়ে এসেছিল, সেটা কর্নেল গায়ত্রীর উড়োতেও বেঁধে দিলেন। টেলিফোন করলেন বসন্তবাবুকে আর আদমগড়ের একমাত্র ডাক্তার শ্রীধর ধরকে। বসন্তের মতে গায়ত্রীর মৃত্যুযোগ ছিল অবধারিত। বসন্তবাবু একটু পরেই এসে পড়লেন বটে, কিন্তু শ্রীধর সপরিবারে গেছেন বিসর্জন দেখতে। বসন্ত যখন এসে পৌঁছান তখন গায়ত্রীর জ্ঞান ছিল না। মুখ দিয়ে গ্যাজলা বার হচ্ছিল, কথা বলতে পারছিল না। তবু কি যেন একটা কথা সে বলতে চাইছিল। বসন্তের ধারণা সে হিমুকে দেখতে চাইছিল। হিমু আর শরৎ দুজনেই দারোয়ানের সঙ্গে মেমসায়ারে বিসর্জন দেখতে গেছে। গায়ত্রী ঠিক কী বলতে চায় তা বসন্তবাবুর শোনা হলো না। কর্নেলের পরামর্শ মতো তিনি সাইকেলে চেপে তৎক্ষণাৎ বার হয়ে পড়লেন ডাক্তার ধরের সন্ধানে। শ্রীধর এসে পৌঁছালেন রাত 10টা নাগাদ, অর্থাৎ সর্পদংশনের প্রায় 4 ঘন্টা পরে। তিনি বললেন, এর একমাত্র প্রতিষেধক অ্যান্টিভেনাম ইঞ্জেকশন। আদমগড়ে তা নেই। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটল আজিমগঞ্জে। মৃত্যুযোগ অনিবার্য ছিল গায়ত্রীর। আজিমগঞ্জেও তা পাওয়া গেল না। বহরমপুর থেকে ভেনাম ইঞ্জেকশন নিয়ে ড্রাইভার যখন ফিরে এলো, রাত তখন এই 2:30। প্রয়োজন ছিল না। গায়ত্রীর সব যন্ত্রণার অবসান হয়ে গেছে তার আগেই। দীর্ঘ কাহিনী বর্ণনা করতে করতে বসন্তবাবু কেমন যেন উদাস হয়ে গেলেন। বারে বারে চোখ থেকে চশমাটা খুলে কাঁচ দুটি মুছে নিতে হচ্ছিল তাকে, কিন্তু থামলেন না তিনি। বললেন, বিসর্জনের পরদিন আবার বিসর্জন হলো। সারা আদমগড় ভেঙে পড়ল পাঠক প্যালেসে। ধর্মে ওরা রোমান ক্যাথলিক। গায়ত্রীকে তাই দাহ করা হলো না। প্রাসাদের পিছনে ওদের বংশের সিমেটারি, সেখানেই শুয়েছেন গায়ত্রী, ছোট্ট কিন্তু সুন্দর একটি শ্বেত মর্মরের কবরে। সুজাতা জানতে চায়, তখন হেমন্তের বয়স কত হবে? মাত্র 4। শরৎ ওর চেয়ে 10 মাসের বড়। কর্নেল একেবারে ভেঙে পড়েছিলেন। 5-7 দিন অন্ন গ্রহণ করেননি। এমনকি ওর তখন একটা আত্মহত্যার পরিকল্পনা বোধহয় ছিল। জীবনে হার স্বীকার করা তার ধাতে নেই। বসন্তবাবু তখন দিবারাত্র ওকে চোখে চোখে রাখতেন। বাতাসি আগলে রাখত 2টি শিশুকে। সে একটা দিন গেছে বটে। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলল না। ঘরে যেন সেই শোকাহত দিনগুলো আবার ফিরে এসেছে। শেষে সুজাতাই প্রশ্ন করে,
কর্নেল পাঠক তো আপনার বাল্যবন্ধু। গায়ত্রী দেবীকে আপনি কতদিন ধরে চিনতেন? একটা দীর্ঘশ্বাস পড়ল আবার বসন্তের। বললেন, ওর বিয়ের পর থেকে। আপনিও গায়ত্রী দেবীকে খুব ভালোবাসতেন, তাই নয়? বসন্ত সুজাতার চোখে চোখে তাকালেন, ম্লান হাসলেন। সেই হাসিতেই মিশেছিল ওর প্রশ্নের উত্তর। একটু নীরবতা। এবার কৌশিক স্তব্ধতা ভঙ্গ করে বলে, একটা প্রশ্নের জবাব কিন্তু এখন আমরা পাইনি। গায়ত্রী দেবীর ছবিটা এঁকেছিলেন কে? বসন্ত সরাসরি জবাব দিলেন না। বললেন, আমরা দুজন এখান থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে কলকাতায় যাই। বিলও খুব ভালোভাবে পাশ করেছিল। সে ভর্তি হলো মেডিকেল কলেজে। আমার রেজাল্ট তত ভালো হয়নি, তাই আমি ভর্তি হয়েছিলাম সরকারি আর্ট স্কুলে। তার মানে গায়ত্রী দেবীর অয়েল পেন্টিংটা আপনার হাতের কাজ? ওটাই আমার আঁকা শেষ ছবি। আমার যাবতীয় স্কেচ, খাতা, রং তুলি সব ওর কফিনে ফেলে দিয়েছিলাম। সে কি? কেন? জানতে চায় কৌশিক। মিসেস মিত্র কিন্তু কারণটা জানেন। সুজাতা আর কৌশিক পরস্পরের দিকে তাকায়। ওদের বিয়ে হয়েছিল ফাল্গুন মাসে, ৭১ সাল। আদমবরে সে কি প্রচণ্ড আনন্দ উৎসব। সারা শহরটাই মেতে উঠেছিল। বিলুর বয়স তখন এই ২০, গায়ত্রীর ১৬। কিন্তু মাসখানেকের ভিতরেই পাশের রাজ্যে ঘনিয়ে এলো দুর্যোগের মেঘ। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে বন্দি করল ইয়াহিয়া খান। শুরু হয়ে গেল যুদ্ধ। পরের মাসে সেনা বিভাগ থেকে ডাক পেয়ে বিলুকে জয়েন করতে হলো। প্রথম কয়েক সপ্তাহ সে ছিল ফোর্ট উইলিয়ামে। তখন ছুটি নিয়ে মাঝে মাঝে আদমগড়ে এসেছে। তারপর ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে এগিয়ে আসে বিলু হয়ে গেল গড় ঠিকানার মানুষ। বিলুর অনুরোধে নিজের ড্যারা ড্যান্ডা গুটিয়ে আমাকে চলে আসতে হলো পাঠক প্যালেসে। ওদিকে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠেছিল। ৩রা ডিসেম্বর পাকিস্তান সরাসরি আক্রমণ করে বসল ভারতকে। বিলু তখন একটা মিলিটারি হাসপাতালের সঙ্গে অ্যাটাচড। ১৭ই ডিসেম্বর শেষ হলো সেই যুদ্ধ। তার ৩ দিন পরে ইয়াহিয়া খান ইস্তফা দিলেন পাক রাষ্ট্রপতির পদ থেকে। খবর পাওয়া গেল এবার বিলু ফিরে আসবে। তাই এলো ক্রিসমাস ইভে। গোটা আদমগড় সেদিন তাদের হিরো ক্যাপ্টেন বিল পাঠককে যুদ্ধ বিজয়ীর সম্মান দিয়েছিল। রাস্তায় সারি সারি তরুণ। গায়ত্রীর নির্দেশে পাঠক প্যালেসকে টুনি বাল্ব দিয়ে আমরা সাজিয়ে দিয়েছিলাম আলোকমালায়। অতীতের স্মৃতিচারণে চোখ দুটি আবেশে বুজে আসে বসন্ত ঘোষের। স্তব্ধ হয়ে যান তিনি। সুজাতা প্রশ্ন করে, মিসেস পাঠকের ওই পোর্ট্রেটটা কি সেই ৭১ সালেই আঁকা? ম্লান হাসলেন বসন্তবাবু। চোখ থেকে চশমাটা খুলে কাঁচ দুটি আবার কোচার খুঁটে মুছতে মুছতে বললেন, ছবির নিচেই তো তারিখটা লেখা আছে, দেখেননি? কি জানেন, সময় তো কাটতে চাইতো না, না বিলের বন্ধুর, না তার প্রেয়সী ভর্তিকা প্রিয়ার। তাই ওই ছুতোই সময়টা কাটানোর প্রচেষ্টা শিল্পীর আর মডেলের। কৌশিক জানতে চায়, বাতাসি পিসি কি তার আগে এ বাড়িতে আসেননি? বসন্ত ঘোষ জবাব দেবার সুযোগ পেলেন না। তার আগে দ্বিতল থেকে নেমে এলেন ওরা দুজন। কৌশিক আর সুজাতা উঠে দাঁড়ায়। কর্নেল পাঠক বলেন, উঠছেন যে? কাল মধ্যাহ্নে তাহলে এখানেই দুটি। আমি হেডমাস্টার মশাইকে ফোন করে দেব। কৌশিক বললে, সরি স্যার, আমরা হয়তো কাল দুপুরের ট্রেনেই ফিরে যাব। সে কি? কেন? দুপুরবেলা কলকাতা থেকে একটা এসটিডি ফোন পেয়েছি, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কারো অসুখ বিসুখ করেনি তো? না না, সাংসারিক প্রয়োজন। তবে হয়তো কাজটা মিটিয়ে আমরা আবার একবার আসব। জায়গাটা আমাদের ভালো লেগেছে। সুজাতা বললে, হেমন্তের শরীর এবেলা কেমন দেখলেন? অনেকটা ভালো। ঠিক আছে, আবার আসবেন আদমগড়ে। পিছন থেকে বাতাসি পিসি বললেন, শনি রবিবারে হলেই ভালো হয়, তাহলে ওই সময় শরৎকেও আসতে বলবো। ছোট্ট শহর আদমগড়। সাইকেল রিক্সা আছে, কিন্তু দূরত্ব বেশি নয়। আসার সময় পায়ে হেঁটেই এসেছিল। এখন একটু রাত হয়েছে, এই যা। আশঙ্কিত লোডশেডিং কিন্তু হয়নি। বড় টর্চ সঙ্গে ছিল। হেঁটেই ফেরার সিদ্ধান্ত নিল ওরা। শুক্লপক্ষ, আকাশে চাঁদও ছিল। কৌশিক দেবযানীর কাছে জানতে চায়, কেমন দেখলেন হিমুকে? একই রকম, বরং আরও ডিপ্রেসড। আসলে শরীর খারাপ টারাপ কিছু নয়,
আপনাদের অ্যাভয়েড করার জন্যই ও নিচে নেমে আসেনি। মানুষজনের সঙ্গে ও দেখা করতে চায় না আজকাল। পথ চলতে চলতে কথা হচ্ছিল। সুজাতা বলে, তোমার কি মনে হলো বিল কাকু তোমাকে আগলে রাখলেন যাতে হেমন্তবাবুর সঙ্গে তোমার জনান থেকে কোনো কথাবার্তা না হয়? হ্যাঁ তাই, কিন্তু সেটা এমন দৃষ্টিকটুভাবে করলেন। মাঝ রাস্তায় চলতে চলতে সেসব কথা আলোচনা করা চলে না। দেবযানী মনে মনে ঘটনাটা আবার পর্যালোচনা করতে থাকে। হেমন্ত মাঝে একবার বলেছিল, ড্যাডি তুমি নিচে গিয়ে বসো, সেখানে গেস্টরা তোমার অপেক্ষা করছেন। কর্নেল তার জবাবে বলেছিলেন, বসন্তকে তাই বসিয়ে রেখে এসেছি। কিন্তু আমি বলি কি হেমু, তোদের এসব জনান থেকে আলাপ টালাপ আমার ভালো লাগছে না। তোদের বিয়েটা যে হওয়া সম্ভবপর নয় তা তুইও জানিস, আমিও জানি। দেবযানী নিজেও তো এতদিনে বুঝেছে। ফলে এই সময় দেবযানী চট করে উঠে দাঁড়িয়ে বলেছিল, ঠিক আছে চলুন, আমিও নেমে যাচ্ছি। আপনাকে পাহারা দিতে দাঁড়িয়ে থাকতে হবে না। কর্নেল ওর পিঠে হাত দিয়ে বলেছিলেন, তোমাদের দুজনের ভালোর জন্যই বলছি। যা হবার নয় তা হবে না। অহেতুক বন্ধন বাড়িয়ে কি লাভ দেবী? কৌশিক হঠাৎ প্রশ্ন করে, কর্নেল পাঠক কি পাশ করা ডাক্তার? পাশ করা কিনা জানি না, তবে হোমিওপ্যাথি ডাক্তার তো বটেই। না সে কথা নয়, বসন্তবাবু কথা প্রসঙ্গে দুবার ইঙ্গিত দিয়েছেন নিজের অজান্তে কিনা জানি না এই যে উইলিয়াম পাঠক অ্যালোপ্যাথ ডাক্তার। একবার তিনি বলেছিলেন আদমগড় থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে ওরা কলকাতায় গিয়েছিলেন কলেজে পড়তে। বিল ভর্তি হলেন মেডিকেলে, উনি আর্ট স্কুলে। দ্বিতীয়বার উনি বলেছিলেন ৭১ সালে ক্যাপ্টেন পাঠক অ্যাটাচড ছিলেন একটি মেডিকেল হাসপাতালে। মিলিটারি ডাক্তারেরাও তো মেজর বা কর্নেল হয়, জানতে চাইছি। দেবযানী বললে, ওর নেম প্লেট বা লেটার হেডে কখনো কোনো মেডিকেল ডিগ্রির উল্লেখ দেখিনি। তবে আদমগড়ে ওকে অনেকেই ডাক্তারবাবু বলে উল্লেখ করেন, যেহেতু উনি বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করেন। সুজাতা জানতে চায়, তুমি বসন্তবাবুর আঁকা কোনো ছবি কখনো দেখেছ? না, শুনেছি উনি খুব ভালো ছবি আঁকতেন। গায়ত্রী কাকিমার অপঘাত মৃত্যুর পর উনি সব ছবি নষ্ট করে ফেলেন, ওই একখানেই বেঁচে আছে, বিলকাকুর হেফাজতে থাকায়। হঠাৎ বাঁদিকের একটা দ্বিতল বাড়ি দেখিয়ে দেবযানী বলে, ওইটা হচ্ছে শ্রীধর জেঠুর বাড়ি। চেম্বার? না, ওখানে থাকেন তিনি। একতলাটা চেম্বার, দোতলায় সপরিবারে থাকেন। তাহলে চলো দেখা করে যাই। সুজাতা জানতে চায়, ডাক্তার ধরের সঙ্গে আবার কি দরকার? কৌশিক জবাবে বলে, মনে নেই মামু বলেছিলেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। চেম্বারটা ২ কামরার, সামনে রিসেপশন। একটি ভৃত্য শ্রেণীর লোক বসে আছে। এখনও ডাক্তারবাবুর অপেক্ষায় একজন মধ্যবয়সী দর্শনার্থী রোগী এ ঘরে বসে আছেন। ছেলেটি বলে, আপনারা একটু বসুন, ওই ওর হয়ে গেলেই। এ প্রান্তের দর্শনার্থী বললেন, দেবযানী যে, তোমার আবার কি হলো? দেবযানী তার দিকে তাকিয়ে বলেন, না কেশব কাকা, আমার কিচ্ছু হয়নি, এদের পথ দেখিয়ে নিয়ে এসেছি শুধু। ঠিক তখনই ডাক্তারবাবুর চেম্বার থেকে একজন রোগী বার হয়ে গেলেন। কেশববাবুর ডাক পড়ল ভিতরে। তারও খানিক পরে কেশববাবুর প্রস্থানে সুজাতা কৌশিককে নিয়ে দেবযানী প্রবেশ করল ডক্টর ধরের চেম্বারে। কি ব্যাপার দেবযানী, কবে এলে? আর অসুখটা কার, তোমার না এদের কারো? দেবযানী বলল, আমরা সবাই সুস্থ আছি জেঠু। আমি এদের দুজনকে আপনার সঙ্গে আলাপ করাতে নিয়ে এসেছি। ফর ইয়োর ইনফরমেশন জেঠু, আপনার আজকের শেষ ভিজিটার ছিলেন কেশব কাকা। ইজ দ্যাট সো? পর্দা সরিয়ে ও ঘরটা এক নজর দেখে নিলেন ডক্টর ধর। তারপর ওর রিসেপশনিস্ট ছেলেটিকে বললেন, নিতাই, তুই এবার সদর দরজা বন্ধ করে উপরে যা, আজ আর রুগী দেখব না। একটু পরে এসে খোঁজ নিস, দেখি এরা চা খাবেন না কফি। বোঝা গেল নিতাই ওর রিসেপশনিস্ট কাম গৃহভৃত্য। ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। বললেন, আপনারা যে আদমগড়ের বাসিন্দা নন তা বলতে হবে না, না হলে চিনতে পারতাম। দেবযানী বলে, তা সত্ত্বেও ওরা দুজন আপনার চেনা, খুবই পরিচিত। ডাক্তার আবার সুজাতা কৌশিককে খুঁটিয়ে দেখে মাথা নাড়লেন। দেবযানী বলে, কাটা সিরিজের এত এত বই আমার কাছ থেকে নিয়ে পড়েও আপনি সুকৌশলীকে চিনতে পারলেন না? মাই গড, মিস্টার কৌশিক অ্যান্ড সুজাতা মিত্র,
আমি তো স্বপ্নেও ভাবিনি। কৌশিক দেবযানীর দিকে ফিরে বলল, কিন্তু শর্ত ছিল তুমি আমাদের পরিচয়টা আদমগড়ের কাউকে জানাবে না। দেবযানী বলে, কিন্তু ব্যতিক্রমই তো নিয়মের পরিচয়ক কৌশিকদা। বাবা একজন ব্যতিক্রম, তাকে আগেই বলেছি। ডাক্তার জেঠুও তাই। রোগীর গোপন কথা উনি 5 জনকে বলে বেড়ান না। ডাক্তারবাবু সায় দেন, সে কথা 100 বার। আপনাদের দুজনকে বাধা দিয়ে কৌশিক বলে, আপনি নয়, তুমি। আমরা দুজন আপনার পুত্রবধূর বয়সী। দ্যাটস কারেক্ট। এতক্ষণে আন্দাজ করেছি তোমরা দুজন কেন এসেছো আদমগড়ে। অর্থাৎ দেবযানীর বিয়েটা যাতে ভেস্তে না যায়, তাই না? আগে হ্যাঁ, এই বিষয়ে আমরা আপনার সাহায্য প্রার্থী। প্রফেশনাল এথিক্সে না আটকালে আমি তোমাদের সব রকম সাহায্য করতে রাজি। দেবী আমার মেয়ের মতন, তাকে দারুণ ভালোবাসি। তেমনি ভালোবাসি হেমন্তকেও। কিন্তু তার আগে বলো কি খাবে? সুজাতা বলে, চা কফি কিছু নয়, শুধু সন্দেশ, যা চিবিয়ে খেতে হয় না, কানে শুনতে হয়। হো হো করে হেসে উঠলেন ডাক্তারবাবু। ডক্টর ধরের কাছ থেকে জানা গেল, আদমগড়ে হায়ার সেকেন্ডারি আবাসিক স্কুল থাকা সত্ত্বেও একাধিক অ্যালোপ্যাথি ডাক্তার নেই। শ্রীধরকে নিয়ে এসে বসিয়েছিলেন কর্নেল পাঠকের পিতা, তাই একমাত্রই তিনিই টিকে আছেন। এখানে একটি প্রাইমারি হেলথ সেন্টার আছে বটে, কিন্তু অব্যবস্থার জন্য বিশেষ কেউ সেদিকে ভেড়ে না। ফলে ডাক্তার নার্স কর্মীরা আসে আর চায়, মাসান্তে মাহিনা নেয়। এরপর কৌশিক জানতে চায়, কর্নেল পাঠক কি আপনার মেডিকেল কলেজে পড়েছিলেন? উনি কি অ্যালোপ্যাথ ডাক্তার? একটু ইতস্তত করে ডক্টর ধর বললেন, কথাটা আমার কাছ থেকে জেনেছ, একথা প্রচার হলে আমার ক্ষতি হবার আশঙ্কা। হ্যাঁ, ভর্তি হয়েছিল, 4 বছর পরেও ছিল, পাশ করতে পারেনি। পরের বছর পরীক্ষা দেয়নি কেন? ও টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যায়। রাস্টিগেটেড হয়েছিল, তাই পরে মিলিটারিতে জয়েন করে। বুঝলাম। আপনি কি পাঠক প্যালেসের ফ্যামিলি ফিজিশিয়ান? আদৌ না, বাড়ির লোকদের সব চিকিৎসা বিল নিজেই করে। হোমিওপ্যাথি? ব্যতিক্রম ক্ষেত্র বাদ দিলে। ব্যতিক্রম ক্ষেত্র? যেমন ওই গায়ত্রী দেবীর সর্পদংশন? না, আমাকে সেবার ডেকে পাঠানো হয়েছিল চিকিৎসা করাতে নয়, অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের রিকিউজিশনটা দিতে। সেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। তাহলে ব্যতিক্রম ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছেন? এবার ডক্টর ধর দেবযানীর দিকে ফিরে বললেন, আমার মনে হয় সব কথাই আমার খুলে বলা উচিত দেবযানী মা। তোমরা যে আমার কাছ থেকে জানতে পেরেছ সেটা প্রকাশ না পেলেই হলো। ডক্টর ধর যে তত্ত্বটা জানালেন তা রীতিমতো বিস্ময়কর। বাস্তবে বিল পাঠক তার পুত্রকে প্রাণাধিক ভালোবাসেন। অ্যালোপ্যাথি চিকিৎসায় তার যে আপত্তি, দৃঢ় বিশ্বাস, সেটা একটা সাইকোলজিক্যাল অবসেশন থেকে। বিলের চেয়ে ডক্টর ধর বছর দশকের বয়োজ্যেষ্ঠ। বিল যখন মেডিকেল কলেজে পড়তেন তখন ছুটি ছাটায় আদমগড়ে এলে ডক্টর ধরের কাছে মেডিকেল বই নিয়ে পড়তে আসতেন। সেই হিসেবে উনি ওর গুরুস্থানীয়। বিল পাঠক ছাত্র ছিলেন ভালোই, ফাইনাল ইয়ারে টোকাটকি করতে গিয়ে ধরা না পড়লে তিনি অনায়াসে ভালোভাবে পাশ করে যেতেন। রাস্টিকেটেড হওয়ায় তার একটা মানসিক বিপর্যয় ঘটে যায়। আদমগড়ের প্রাচীন বাসিন্দারা জানেন, অ্যালোপ্যাথি চিকিৎসায় বীতশ্রদ্ধ হয়ে তিনি মেডিকেল পড়া ছেড়ে দেন। আসল কথাটা ওর ঘনিষ্ঠ বন্ধু পর্যন্ত জানেন না। বোধ করি আদমগড়ের ডক্টর ধরই একমাত্র ব্যক্তি যিনি প্রকৃত তথ্যটা জানেন। বিল পাঠক হোমিওপ্যাথি পড়ে তারই প্র্যাকটিস শুরু করেন, কিন্তু হিমুর ক্ষেত্রে তার বিচিত্র ব্যতিক্রম হলো। হোমিওপ্যাথিতে যখন উনি হালে পানি পেলেন না, তখন গোপনে এসে দেখা করেছিলেন ডক্টর ধরের সঙ্গে। আদ্যপান্ত সব কথা খুলে বলেছিলেন। কলিমুদ্দিন মিয়ার বাড়ি থেকে উনি একটা রক্তমাখা খোর উদ্ধার করে এনেছিলেন, তাতে ঘাতকের আঙ্গুলের ছাপ ছিল। বিল পাঠক ডক্টর ধরের মাধ্যমে 2টি ফিঙ্গারপ্রিন্ট কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে নিঃসন্দেহে হয়েছিলেন অপকীর্তিটি হিমুরি। তার সমনাম্বলিজম ডেভেলপ করেছে। ঘুমের ঘোরে সে বাড়ি থেকে খুর হাতে বের হয়ে কলিমুদ্দিনের ঝোপড়ায় যায়। পাঠার গলা কেটে খুরটা সেখানেই ফেলে রেখে বাড়ি ফিরে আসে। হাত টাত না ধুয়েই রাত্রে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ওকে রক্তমাখা অবস্থায় দেখে বিল পাঠক স্বয়ং তদন্তে যান আর খুরটা কুড়িয়ে আনেন। কলিমুদ্দিনকে পাঠার দামটা মিটিয়ে দেন, কিন্তু প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সেদিনই ডক্টর ধরের সঙ্গে দেখা করেন। সকালে ঘুম ভেঙে নিজের জামা কাপড়ের রক্ত দেখে হিমুও প্রচণ্ড ঘাবড়ে যায়।
কলিমুদ্দিনের পাঠার কাহিনী তখন গ্রামশুদ্ধ লোকে জানে। সেও শিক্ষিত মানুষ, বুঝতে পারে ঘুমের ঘোরে সে নিজেই এই অপকর্মটি করেছে। কর্নেল পাঠক ওকে মিলিটারির কমিশন পদ থেকে পদত্যাগ করতে বলেন। হিমু এক কথায় রাজি হয়ে যায়, কারণ যে দুর্ঘটনা ছুটিতে থাকাকালীন বাড়িতে ঘটেছে সেটা ওদের মিলিটারি ব্যারাকে ঘটলে কেলেঙ্কারির চূড়ান্ত হতো। পাঠার বদলে ডরমেটরিতে পাশের খাটে ঘুমন্ত কোনো সহকর্মীর গলায় খুঁটা বসালে মার্ডার না হোক, হোমিসাইড চার্জে তার কোর্ট মার্শাল হতো। প্রচণ্ড অবসাদে হিমু ভেঙে পড়ে। এরপর কাউকে কিছু না জানিয়ে কর্নেল পাঠক ও ডক্টর ধর হিমুকে নিয়ে কলকাতা চলে আসেন। একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর রায়চৌধুরীর শরণ নেন। তার মতে অসুখটা বংশানুক্রমিক হতে পারে। তিনি ওষুধপত্রের ব্যবস্থা দেন। 2 দিন অন্তর একদিন একটা ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনের ব্যবস্থাও করেন। 2 দিন অন্তর ডক্টর ধরের পক্ষে পাঠক প্যালেসে আসা ভালো দেখায় না, তাই কর্নেল পাঠক নিজেই দায়িত্বটা গ্রহণ করলেন। 4 বছর মেডিকেল কলেজে পড়া ছাত্রের পক্ষে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়া কোনো শক্ত কাজ নয়। দিন 15 ভালোই কাটল। তারপর আবার ঘটল একটা দুর্ঘটনা, এবার প্যালেসের ভিতরেই। প্যালেস কম্পাউন্ডের পিছন দিকে আছে ওর পোল্ট্রি। শেষ রাত্রে সেখান থেকে মুরগির মরণান্তিক আর্তনাদ অনেকেই শুনেছে, কিন্তু তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে ঠাকুর চাকর বা দারোয়ানরা সরেজমিন তদন্তে যায়নি। কিন্তু বিল পাঠক স্থির থাকতে পারেননি। বিনা ছাতা বা বর্ষাতিতে ছুটে গিয়েছিলেন অকুস্থলে। গিয়ে দেখেন পোল্ট্রির খাঁচা খোলা। মুরগিগুলো বৃষ্টির মধ্যে সারা বাগানে দাপাদাপি করছে। আর একটা রক্তমাখা ভোজালি হাতে দাঁড়িয়ে আছে হিমু। 3টে মুরগির গলা কাটা হয়ে গেছে। হিমুর হাতে মুরগির নখের বিভৎস ক্ষত। উনি গিয়ে ওকে চাপটে ধরতেই হিমুর জ্ঞান ফিরে আসে। উপসংহারে ডক্টর ধর বলেন, সেদিন বিকালেই তুমি ওর সঙ্গে দেখা করতে এসেছিলে দেবী, আর তখনই ও তোমাকে বলেছিল যে সে তোমাকে বিয়ে করতে অস্বীকৃত। তারপর আর ওকে ডক্টর রায়চৌধুরীর কাছে নিয়ে যাওয়া হয়নি? না, বাপ বেটা দুজনেই চরম ফ্রাস্ট্রেশনের শিকার হয়ে পড়লেন। আমি বারে বারে বলে ওদের কাউকে রাজি করাতে পারিনি। এরপর নিস্তব্ধতা ঘনিয়ে আসে। দেবযানী আঁচলে চোখ দুটি চাপা দেয়। ডক্টর ধর উঠে এসে ওর পিঠে একখানা হাত রেখে বললেন, ঈশ্বরকে ধন্যবাদ দাও দেবী, তোমাদের বিয়ের পরেও তো এই রোগের আক্রমণ হতে পারত, কিন্তু ততক্ষণে তো তুমি ওর সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়তে, হয়তো তোমাকেই। দেবযানী টেবিলের ওপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ধন্যবাদ সবাইকে। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।